তো আসসালামু আলাইকুম। তো আজকে কয় তারিখ না? কত তারিখ? আহ 11। 11 তাই না? একটা বিখ্যাত হাদিস আছে, আত্মাকদিরুল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্দোয়া, মানে মানুষের ভাগ্য, ফেট পরিবর্তন হয় না। মানে লা ইয়ারুদ্দু, রদ মানে হলো ফিরে আসা আর কি, মানে পরিবর্তন হওয়া, স্থগিত হওয়া। ঠিক আছে? তবে এটাও পরিবর্তন হইতে পারে, ভাগ্য পরিবর্তন হয় না, প্রথম লক্ষ্য। তারপরে তবে হইতে পারে, কিসের কারণে বলো? দোয়ার কারণে আর কি। দোয়া ছাড়া হয় না আর কি, হ্যাঁ? তো আই আর টেনিসন যেটা বলছেন এটা হলো মেনি থিংস আর রট আউট বাই প্রেয়ার। প্রেয়ার। মোর্টিডি আর্থার কবিতার মধ্যে, ভিক্টোরিয়ান যুগের বিখ্যাত কবি মোর্টিডি আর্থার, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওকে, তো একটু মুখে মুখেই আগে একটা বিষয় অনুবাদ করবা, নিয়ে আসতেছি, ধরো। ট্রান্সলেশন, বেশ কয়েকটা বিষয় দ্রুত অনুবাদ করবো, হ্যাঁ। মুখে মুখে শেষ করে ফেলো। আম, এটা হলো স্ক্রিন শেয়ার করে নিই। আহ, মুখে মুখে বলো। বিসিএস এর বাংলা অংশে যেটা আসছে, বেশ কয়েকটা মুখে 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 প্রত্যাহার করে ফেলবো। ব্লু ইকোনমিক্স, 1 মিনিট সময় নিবা, লেখার সময় নাই। ইংলিশ তো আমাদের কাছে আছে, লেখাটা কয়েক 41 বিসিএস বাংলা পার্টের মধ্যে যে অনুবাদটা আসছিল সেটা মানে বাংলা পার্টের মধ্যেই দাও। ওকে, ওর মুখে একটা অনুবাদ দাঁড় করে ফেলো। ব্লু ইকোনমি মিনস এক্সট্রাকশন অফ দ্য রিসোর্সেস অফ দ্য সি ফর দ্য গ্রোথ অফ অ্যান ইকোনমি। গ্রোথ অফ অ্যান ইকোনমি, আমার সাথে সাথে লেগে ফেলো, কি হতে পারে? প্রত্যেকটাতে 30 সেকেন্ড করে শোনাবে এবার। সমুদ্র সম্পদের নির্যাস। না, 30 সেকেন্ড পরে সময় দেবো, পুরো অর্থটা বলবা কনফিডেন্টলি। মনে রাখবে, বাসার মধ্যে তুমি এখন, সামনে কোনো ক্লাস নাই, বাসার মধ্যে তুমি যে ইংলিশটা যতক্ষণ পড়তা এটা আমার সাথে পড়তেছো, রিট্রান্সলেশনের সময়টা আমার সাথে দিচ্ছ, এই আর কি, হ্যাঁ? স্যার, ব্লু ইকোনমি বলতে বোঝাচ্ছে ব্লু ইকোনমি বলতে বোঝায় অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সমুদ্র সম্পদের কার্যকর ব্যবহার। ওকে। স্যার, হুম। ব্লু আহ, সমুদ্র সম্পদ বলতে বোঝায় আহ, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্পদের আহরণ। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, এটা কিন্তু লেখো, অবশ্যই লেখো, লেখা বললে সুবিধা হবে। আরেকজন, আর কে বলবা? সুনীল, অর্থনীতি বলতে বোঝায় অর্থনৈতিক উন্নয়নের জন্য সামুদ্রিক সম্পদের আহরণ। থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে, তাহলে আমি আমরা তারপরে দেখো দেখো। তো ইয়েটা হলো কি, উম, দাঁড়াও, এটা তো ব্লু ইকোনমি হলো, ঠিক আছে? অথবা ব্লু ইকোনমি বলতে সমুদ্রের, সরি, অর্থনীতির, অফ এন ইকোনমি, অর্থনীতির প্রবৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদের আহরণকে বোঝায়। তাহলে সুনীল অর্থনীতি বলতে বা ব্লু ইকোনমি বলতে, বলতে শব্দটা সহায়ক শব্দ আর কি, অর্থনীতির প্রবৃদ্ধির জন্য সমুদ্রের সম্পদের বা সামুদ্রিক সম্পদের আহরণকে বোঝায়। বুঝছো তো? ডান। জি স্যার। 2 নম্বর একটা পড়ো, হ্যাঁ। 2 নম্বরটা পড়ো। অর্থনীতি নিজে দাঁড় করো, নিজে নিজে একটা টাইম লিখে ফেলো, আমি বাঁকুড়া করে দিয়েছি। বাঁকুড়া একজন পড়ো কাইন্ডলি।
একজন করে শোনো, একজন আমার হেল্প করবা। Bangladesh has settled maritime boundary disputes with Myanmar in 2012 and with India in 2014 through an arbitral method. মেথড, ওকে। 30 সেকেন্ড সময় নাও, অর্থটা লিখো। ওকে, বলতে পারবা কেউ? আইনি প্রক্রিয়ার স্যার, মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশ সমঝোতার ভিত্তিতে 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি করেছে। ফাইন, তারপরে একজন। বাংলাদেশ মধ্যস্থতার মাধ্যমে 2012 সালে মায়ানমারের সাথে এবং 2014 সালে ইন্ডিয়ার সাথে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করেছে। ফাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার, বাংলাদেশ পরীক্ষার হলে মধ্যস্থতার ভিত্তিতে আরবিট্রায়াল মেথডের ভারতের বাংলা সাথে মনে নাই, সমুদ্র আমি যদি এটাই লিখে আসি। আমি বলে রাখি, খেয়াল করে দেখো। অর্থটা বলতেছি, বাংলাদেশ সাবজেক্ট অনুবাদ করলাম, শেষে চলে গেলাম। বাংলাদেশ সালিসি পদ্ধতির মাধ্যমে, আমার হিসাবে শেষ থেকে আসলে 2014 সালে ইন্ডিয়ার সাথে এবং 2012 সালে, তাহলে হয় না, আগে 12টা আসবে। 2012 সালে মিয়ানমারের সাথে এবং 2014 সালে ইন্ডিয়ার সাথে সমুদ্র ইন্ডিয়ার সীমার সাথে বিরোধ নিষ্পত্তি করেছে। নিষ্পত্তি কারণ আমি করেছে। সালিসি পদ্ধতির মাধ্যমে যদি নাও পারি, বাদ দিয়ে দাও, তারপর অর্থ হয়ে যাবে বাংলাদেশ হ্যাজ সেটেলড, এই পর্যন্ত রাখো। আইনি হ্যাঁ, এখন থ্রু অ্যান আরবিট্রাল মেথড। এখন শোনো, এটা তোমারে আমি নিশ্চিত যে আরবিট্রাল শব্দটা এখানে যারা এমনি হঠাৎ করে জিজ্ঞেস করলে আমিও হয়তো বিভ্রান্ত যে আরবিট্রাল তো কি না, মানে একটা বিভ্রান্তির সুযোগ ছিল। কিন্তু এই বাক্যের মধ্যে যাদের আমাদের বেসিক জানা আছে ব্লু ইকোনমি সম্পর্কে, তারা কিন্তু আমরা অবশ্যই ব্লু ইকোনমিতে সালিসি পদ্ধতির কথাটা পড়ছি, তাই না? জি স্যার, আর তা তো একটা অবশ্যই। হ্যাঁ, এটা কিন্তু কিন্তু তোমার আমি নতুন, মানে এর জন্য মাথায় মাথায় আসতেছে না। আসছে না। হ্যাঁ, এবং সেকেন্ড হলো, এবং তুমি যদি আরবিট্রাল পদ্ধতিতেও লেখা দাও, তারপরে অর্থটা দাঁড়াই যাবে, সমস্যা নেই। ওকে, তারপরে it is estimated that Bangladesh has acquired এত স্কয়ার কিলোমিটার of the Bay of Bengal. হ্যাঁ, বলো। বাংলাদেশ বঙ্গোপসাগরের 1,18,813 বর্গ কিলোমিটার এলাকা সমুদ্র সীমা হিসেবে অর্জন করেছে। আচ্ছা, it is estimated that, আরেকজন বলো। বইলার সাথে সাথে মিউট করে হলো, কেউ কিন্তু আনমিউট থেকো না, হ্যাঁ, কারণ একাধিকজন বলতেছে তো, এবং অনুমান অনেকে করা হয়তো হয়েছে তারা তারা বাংলা ইনস্ট্রাকশনটা বলে রাখি 30 সেকেন্ড। অনেকে হয়তো মুখে বলতেছ না, কিন্তু তুমি তারপরেও আমরা বলার সাথে সাথে তোমার একটা উত্তর হয়ে গেছে কিনা এটা একটু পরিমাপ করে নিও। বলো। বাংলাদেশ আনুমানিক 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা অর্জন করেছে। স্যার, বঙ্গোপসাগর মিস করে ফেলছি। আচ্ছা, ওকে, আর লাস্ট আরেকজন। ধারণা করা হচ্ছে যে বাংলাদেশ হুম, বঙ্গোপসাগরের 1,18,413 বর্গ কিলোমিটার অঞ্চল অধিকার করেছে। আচ্ছা, তো ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হচ্ছে, অনুমান স্যার করা হয় বা স্যার হুম, বলতেছি এখানে এই যে এই অর্থটা মানে দিলে কি প্রাসঙ্গিক হবে, ধারণা করা হচ্ছে বা মনে করা হচ্ছে? কারণ তাই হচ্ছে এটা তো অনুমান, ধারণা করা এক হচ্ছে, মনে করা হচ্ছে, নিষ্পত্তির অনুমান করা মাধ্যমেই হচ্ছে। একটা সমাধান হয়েছে। হ্যাঁ, অনুমিত তো, তারপরে এটা অনুমান মনে করা হয়, মনে করা হয়, বুঝছো, মনে স্যার এটা করা হয়, অনুমিত যে, স্যার এটা অনুমিত ধারণা যে করা স্যার হয়। এটা এইটা বাদ দিয়ে করলে হবে না, মানে এটা
বাদ দিয়ে জাস্ট আমি মেইনটা দিলে হবে না। বাংলাদেশ বঙ্গোপসাগর এত বর্গ কিলোমিটার শোনো, এস্টিমেট করে অর্জন করে। শোনো, এস্টিমেট করে কি লাগে? সংখ্যার আগে শোনো, এস্টিমেট করাটা কি চূড়ান্ত নাকি ধারণা প্রসূত? আমরা যতজন লোকের ধারণা এস্টিমেট করি, ধারণা বিচার প্রসূত। ধারণা করা হয় যে দ্য রিসোর্স ফ্রম দ্য সি অফ বাংলাদেশ, বাংলাদেশের সমুদ্র সম্পদ, হ্যাঁ। তারপরে ইন ইটস ল্যান্ড টেরিটরি, দেশটির আহ, স্থলভাগে অবস্থিত সম্পদের 81%। কনস্টিটিউট শব্দের অর্থ হইলো এখানে কোনো কিছু না, ইজ, মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের স্থলভাগের 81% সম্পদের সমপরিমাণ সম্পদ কোথায় আছে বলো? বাংলাদেশের সমুদ্র সমুদ্রের মধ্যে। সমুদ্রে। খেয়াল করে দেখে, এটা হয়তো অনেকে বিভ্রান্ত হয়েছে কিনা জানি না, কনস্টিটিউট শব্দটা ভাবটা ধরতে না পাই। অর্থাৎ বাংলাদেশ, এটা ধারণা করা হয় যে বাংলাদেশের সামুদ্রিক সম্পদ, এটা প্রথম সাবজেক্ট অর্থ, বাংলাদেশের সামুদ্রিক সম্পদ। শেষে চলে গেলাম, দেশটির স্থলভাগে বিদ্যমান সম্পদের প্রায় 81% সমপরিমাণ, কনস্টিটিউট অর্থ সমপরিমাণ হবে। আমার কথা বুঝছো বিষয়টা? ওকে, হ্যাঁ। কেউ যদি ইয়ে করে থাকে বলে লিখে নিও। পরের বাক্যটা চিন্তা করে বলো, লাইনটা বলো, সাথে সাথে অনুবাদ বলো, মুখে উচ্চারণ করে বলবা। বলো। বলো। Within the jurisdiction of Bangladesh, the sea is endowed with immense precious natural resources. কেউ অর্থটা দাঁড় করাইছো? বাংলাদেশের জলসীমার মধ্যে জলসীমার মধ্যে প্রাপ্ত সমুদ্র বিশাল এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ। বাংলাদেশের বিচার মতে সমুদ্রটি অসংখ্য উম, জীবিত এবং অজীবিত সম্পদে পূর্ণ। আরেকজন বলো। বাংলাদেশের ন্যায় বিচারের অধিকারভুক্ত মধ্য দিয়ে প্রাপ্ত জল বাংলাদেশের জলসীমা হ্যাঁ, বাংলাদেশের জলসীমা স্যার, ন্যায় বিচারের মধ্য দিয়ে বাংলাদেশের সমুদ্র জলসীমায় প্রচুর এবং মূল্যবান খনিজ সম্পদ এ পরিপূর্ণ। আচ্ছা, আরেকজন বলো। থ্যাংক ইউ। বাংলাদেশের বাংলাদেশের অধিকারভুক্ত অধিকৃত সমুদ্রসীমার মধ্যে আচ্ছা, বল হ্যাঁ, বল বলতে দেখো, একজন শেষ হলে একজন বলতে থাকবা। হ্যাঁ, বাংলাদেশের অধিকৃত সমুদ্র সীমার মধ্যে প্রচুর এবং অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে। অনেক মূল্যবান হচ্ছে জীবিত এবং হচ্ছে অজীব প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেখো আমি বলে রাখি, বলতে গেলে কিন্তু বাক্যটা খাপছাড়া হচ্ছে, কিন্তু মানে কেন জানি একটা খাপছাড়া কিন্তু থাইকা যায়। এই জি খাপছাড়াটা কিন্তু স্যার। অবশ্যই দূর করে ফেলতে হবে, বুঝছো না?
তাহলে উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ দা সি, বলো ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই। আমি বারবার ক্লাসের মধ্যে বলছি এটা ড্যাংলিং মডিফায়ার কিনা, মানে এটা লজিক্যাল মডিফায়ার কিনা। ড্যাংলিং মডিফায়ার কথা মনে আছে, হ্যাঁ বা না বলো। ড্যাংলিং মডিফায়ারের কথা মনে আছে কিনা, বলছিলেন কিনা? বলিনি, ওকে। স্যার একটু বলেন আবার। জি স্যার, ওই যে ভুল ওয়াই গোয়িং টু স্কুল এ ডগ বিট মি। While going to school, a dog bit me. While going to school, a dog bit me. বাক্যের অর্থ কি? স্যার, কুকুর স্কুলে যাওয়ার সময়। থ্যাংক ইউ। ওকে, মানে এই বাক্যের অর্থ হলো কুকুর স্কুলে যাইতেছে, তাই না? মানে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ওয়ার্ড বা ফ্রেজ থাকলে সেটা সাধারণত উক্ত সাবজেক্টের বিশেষণ হিসেবে গণ্য হয়। আরেকবার কথাটা বুঝো, এই টপিকটার নাম হলো কি বলো? ড্যাংলিং মডিফায়ার। তারপর বলো টপিকের নাম কি? স্ক্রিন শেয়ার করে দেখাইতেছি তোমার এই নিয়মটা। এটা কিন্তু আমি আমি বলি না এই নিয়মের কথা, আমার তো মনে বলার কথা। আচ্ছা দেখো, এটা হলো আমার গ্রামারের লেকচার দিচ্ছি না, এখানে প্যারালেলিজম, রাইট ফর্ম অফ ভার্ব, ডিগ্রি, সেন্টেন্সটা করি। সেন্টেন্সের আলোচনাটা হলো সেন্টেন্স এখানে আছে। এই সেন্টেন্সের লেকচারের মধ্যে হ্যাঁ, সেন্টেন্সের প্রথমে সিম্পল কমপ্লেক্স আলোচনা করছি। সিম্পল সেন্টেন্সের পরে বলা আছে ড্যাংলিং মডেল, স্টেপ 90 সিম্পল সেন্টেন্স সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কারেকশন। এই যে উদাহরণ দেওয়া আছে, ওয়াইল ওয়াকিং টু স্কুল এ ডগ বিট মি, অর্থাৎ একজন একটু কথাটা পড়ে শোনাও, একজন একটু কথাটা পড়ে শোনাও তাদেরকে, ধরো পড়ে শোনাও তো ব্যাখ্যাটা। সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত ফ্রেজটি উক্ত সাবজেক্টের মডিফায়ার বা বিশেষণ হিসেবে গণ্য হয়। অতএব সাবজেক্টের পূর্বে কমা ফ্রেজটি অবশ্যই উক্ত সাবজেক্টের আগে লজিক্যাল বা সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সাথে যদি সাথে লজিক্যাল বা সামঞ্জস্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ লজিক্যাল হবে। না হয় যদি সামঞ্জস্যপূর্ণ বা যদি লজিক্যাল না হয় সেটি সামঞ্জস্যপূর্ণ বা লজিক্যাল না হয় সেটিকে ইলজিক্যাল মডিফায়ার বা ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেসড মডিফায়ার বলা হয়। বলে। হ্যাঁ, তো এই বাক্যের মধ্যে আমরা দেখতেছি, এই বাক্যের মধ্যে ওয়াইল ওয়াকিং টু স্কুল, তাহলে ওয়াইল ওয়াকিং টু স্কুল এখানে সাবজেক্টের পূর্বে আমরা বললাম কমা থাকুক আর না থাকুক, সাবজেক্টের পূর্বে যেটা থাকে সাবজেক্টের বিশেষণ সাধারণত অধিকাংশ ক্ষেত্রে। তো এখন তাহলে এখন স্কুলে যাইতেছে কি বলো, ওয়াইল ওয়াকিং বা গোয়িং যেটা থাকুক টু স্কুল। স্কুলে কে যেতেছে বলো, আমি না কুকুর? আই। আমি। তাহলে আই বিট এ ডগ, খুশি? আর কি করবো, আমি কুকুর কামড় দিয়ে দিলাম, হয়েছে কিনা বলো? না হয়নি। তাহলে এই জন্য পেসিভ করতে হবে, আই ওয়াজ বিটেন বাই এ ডগ। প্যাসিভ করতে হবে। যে কোনো অধিকাংশ ইয়ার মধ্যে একটা দেখবো যে ড্যাংলিং মডিফায়ার নামের একটা অধ্যায় আছে, আবার বাকিটা দেখে পেলো বাসায়। আর তোমার সুবিধার্থে আর দুই একটা বাক্য বলে দিতেছি। এই যেমন ধরো, হ্যাঁ এই যে ধরো, গোয়িং টু ফিল্ড, ফুটবল ওয়াজ প্লেড বাই দিম। এই বাক্যের অর্থ হলো ফুটবল মাঠে গিয়ে তাদের দ্বারা খেলিতে হলো। আন্ডারস্ট্যান্ড? এই বাক্য অনুযায়ী মাঠে যাওয়ার কাজটা কে করছে বলো, ফুটবল। তুমি বুঝছো কিনা বিষয়টা, এই জন্য আমরা বলছি না গোয়িং টু ফিল্ড দে বিং ইন হ্যাশ, তাড়াহুড়ায় থাকায়। দ্য ডোর ওয়াজ লেফট ওপেন না উই লেফট দ্য ডোর ওপেন, কোনটা বলো? তাড়াহুড়ায় কে ছিল, সাবজেক্ট ডোর নাকি আমরা? আমরা। আমরা। এই যে টায়ার্ড এন্ড এক্সস্টেড পাসার বাই টু কেনেট, এই যে টায়ার্ড এন্ড এক্সস্টেড হবে, হ্যাঁ ওকে। তারপরে আরো দেখো, while biking home a storm caught us, we caught a storm, we were caught by a storm। খেয়াল করে দেখো, while biking home, যখন মোটর চালিয়ে গিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, তাহলে এখন
এটা যদি স্টর্মের পূর্বে বসাও তাহলে মোটরসাইকেল চালাইতেছে কে বলো? তুফান মোটরসাইকেল চালাইয়া বাড়িতে যাইয়া, হ্যাঁ, বাড়িতে যাই আমার ধরছে, বাড়িতে যাওয়ার সময় ধরছে, বুঝছো কিনা? মোটরসাইকেল চালাইতেছে প্রথমবার কে? তুফান। ওই। হ্যাঁ, না প্রথমবার কে? এ নম্বর যদি উত্তর করো তাহলে মোটরসাইকেল হ্যাঁ জি চালাইতেছে স্যার, কে বলো? তুফান। 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 দ্বিতীয়বারটা যদি দাও, ওয়াই বাইকিং হোম, ওই বলো যে তুফান চলে যাইতেছিল, আমরা মোটরসাইকেল চালাইয়া বাড়ি যাওয়ার সময় আমরা তুফানকে গিয়ে ধরলাম, বলা তুফান যায় না। ওকে। আর 3 নম্বরে হলো আমরা তুফান দ্বারা ধৃত হলাম। কোনটা হবে? স্যার 3 নম্বর। 3 নম্বর। এই, আচ্ছা, বুঝছো বিষয়টা? ওকে, ডান। ডেঙ্গলিং মডিফায়ারটা বুঝিয়ে দিলাম এই জন্য, এই যে আমাদের আবার পড়ায় চলে আসো। কোন জায়গায় না ছিল আমাদের পড়া কই? আমাদের পড়াটা হলো এখানে। উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ, দ্য সি, এবার ইজ উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ, দ্য সি, এইটা দ্য সি এর মডিফায়ার এবং লজিক্যাল মডিফায়ার। সি সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশের আওতাধীন সমুদ্র সীমা, মানে বাংলাদেশের আওতাধীন সমুদ্র সীমা তথা বাংলাদেশের সমুদ্র সীমা, বাংলাদেশের সমুদ্র, বুঝছো কিনা? বাংলাদেশের আওতাধীন সমুদ্র। ওকে, তাই না? স্যার অথবা বাংলাদেশের জুরিসডিকশন। জুরিসডিকশন তো কি, মানে জুরিসডিকশন তো দেখো তো, জুরিসডিকশন অর্থ কি? আমরা তো এই স্যার যে আইনগত সীমান্ত অথরিটি স্যার। এই তো synonym কি দেখেন? অথরিটি, এই যে অথরিটি, পাওয়ার, কন্ট্রোল, বাংলাদেশের আওতাধীন আর কি, ঠিক আছে? বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন সমুদ্র সীমা। ওকে, তাহলে বাংলাদেশের, দেখো জুরিসডিকশন শব্দের সিনোনিম গুলো দেখে নাও। অথরিটি, ডমিনিয়ন, ইনফ্লুয়েন্স, পাওয়ার, কন্ট্রোল। বাংলাদেশের আওতাধীন, তাই না? বাংলাদেশের জি স্যার। আওতাধীন সমুদ্র সীমা, সমুদ্র সীমা। তারপরে শেষে চলে গেলাম জড়, জীবিত এবং জড়। খেয়াল করে দেখো, জীবিত এবং জড়। হ্যাঁ, তারপরে ও- ও- অফুরন্ত এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদে ভরপুর। শেষে ভাগ করে ফেলেছে। তাহলে বাংলাদেশের আওতাধীন সমুদ্র সীমা, আওতাধীন শব্দ যদি নাও লিখো, উইদিন দ্য এই যে উইদিন দ্য জুরিসডিকশন অফ বাংলাদেশ, আওতাধীন লিখো নাই, বাংলাদেশের সমুদ্র, বাংলাদেশের সমুদ্রগুলো আর কি, অথবা বাংলাদেশের সাগর, বাংলাদেশের সমুদ্র, জীবিত, জড় এবং জীবিত, অফুরন্ত, অফুরন্ত এবং মূল্যবান প্রাকৃতিক সম্পদ দ্বারা সুশোভিত। আমি ঠিক আছে? Besides fish and other animals, living animals, Bangladesh could have gas fields, as it reported by Myanmar, as দিয়ে ফেললাম, হ্যাঁ, as it reported by Myanmar has discovered a large gas fields in its area of the sea. হ্যাঁ, বলো। 1 মিনিট সময়। 3টা রিট্রান্সলেশন করা হবো, মুখে মুখে উচ্চারণ করে বলে ফেলো। এটাই পরীক্ষা, এটাই ক্লাস চলতেছে, ধরো। সব শব্দের অর্থ জানা আছে আশা করি, হ্যাঁ। চলো। যেহেতু মিয়ানমার তাদের সমুদ্র সীমার এলাকায় একটি বৃহৎ গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে, সেহেতু বাংলাদেশের জলসীমায় আহ, মাছ এবং অন্যান্য জীবিত প্রাণী ছাড়াও গ্যাস ক্ষেত্র থাকতে পারে। ফাইন, মানে কথাটা তুমি স্পষ্ট বলতে পারছো, আলহামদুলিল্লাহ। মানে খাপছাড়া হয় না, হ্যাঁ। এরপরে মাছ এবং অন্যান্য জীবিত প্রাণীর পাশাপাশি বাংলাদেশের
গ্যাস ক্ষেত্র থাকার সম্ভাবনা রয়েছে, কেননা মিয়ানমার তাদের জলসীমার মধ্যে একটি বৃহৎ গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে বলে জানা যায়। ওকে। আরেকজন? প্রতিবেদন অনুযায়ী মিয়ানমার তার সমুদ্র সীমার মধ্যে একটি বড় গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। তাই ধারণা করা যায় বাংলাদেশেও মৎস্য এবং অন্যান্য জীবিত প্রাণী সম্পদ ছাড়াও গ্যাস ক্ষেত্র থাকতে পারে। তুমি তো আমার সর্বনাশ করে দিয়েছিলে, আমি তো এইভাবেই ভাবছিলাম, তুমি বলে ফেলছো। মানে আমি এইভাবে মনে মনে মনস্থির করে রেখেছিলাম যে এইভাবে অর্থটা বলবো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওকে। আরেকজন? আচ্ছা, ওকে, তাহলে আমি তোমারটাই নিয়ে নিলাম যে খবরে প্রকাশিত হয়েছে বা জানা গেছে যে মিয়ানমার তার সমুদ্র এলাকায়, কি বলো, ইন দ্য এরিয়া অফ দ্য সি, একটি বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে। অতএব বাংলাদেশও মৎস্য এবং অন্যান্য জীবিত প্রাণী ছাড়াও আহ, গ্যাস ফিল্ড, মানে কি বলবো, গ্যাস ক্ষেত্র খুঁজে পেতে পারে, তাই না? জি স্যার। বা গ্যাস ক্ষেত্র থাকতে পারে। তাহলে অতএব ফিশ এবং অন্যান্য মাছ এবং অন্যান্য জীবিত প্রাণী ছাড়াও বাংলাদেশের সমুদ্র সীমায় কি থাকতে পারে বলো? এখানে যদি সমুদ্র সীমায় শব্দটা সহায়ক শব্দ হিসেবে দাও, সমস্যা নাই। একটু পরে আজকে দেখবো যে কত সহায়ক শব্দ আমরা পাই, রেফারেন্স দিয়ে পড়াবো একটা। হ্যাঁ, ওকে, লাস্ট। থ্যাংক ইউ সো মাচ। তারপরে মুখে উচ্চারণ করে বলো, উই নিড টু প্রিজার্ভ দ্য ইকোসিস্টেম অফ দ্য সিজ, হুইচ। অনুবাদ করো। যারা কিছুই বলো না, তোমরাও কিন্তু বিবেকের উপর দিয়ে দিলাম, মুখে উচ্চারণ করে বইল। তিনটা বাক্য এখানে, তিনটা করে অর্থ করো। স্যার, আমাদের সামুদ্রিক বাস্তুসংস্থান সংরক্ষণ করা প্রয়োজন, কেননা এটি বর্তমানে অবিশ্বাস্য হারে হ্রাস পাচ্ছে এবং এটি বর্তমান শুধু বাংলাদেশেরই বিষয় নয়। ওকে, ফাইন, চমৎকার চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন বলো। অবিশ্বাস্য হারে বাংলাদেশের সমুদ্র বাস্তুতন্ত্র আহ, আহ, এই কমে যাওয়ায় আমাদের এটি সংরক্ষণ করতে হবে, কেননা এটা শুধু বাংলাদেশের ইস্যু নয়। না, কেন তুমি এমনি দুটো কমপ্লেক্স সেন্টেন্স, এটা এক বাক্যে করার দরকারটা কি আমার বলো? মানে কেন আমি এই কারণে তো কঠিন করে ফেলছি অনুবাদটা। এর আগে যে বলছিল, দেখো তুমি হুইচ দিয়ে তো একটা আলাদা পাই গেছি তুমি আগে মুখে মুখে। আচ্ছা, তোমারটা বলতেছি। আরেকজন, হ্যাঁ, আরেকজন বলো। আমাদের আমাদের সামুদ্রিক বাস্তুতন্ত্রগুলোকে রক্ষা করতে হবে, যেগুলো উদ্বেগজনক হারে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বলে জানা গেছে। আর এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়। ফাইন, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। স্যার, আমাদের সামুদ্রিক আমাদের আমাদের সমুদ্রের বাস্তুতন্ত্র সংরক্ষণ করা দরকার, কেননা এটি প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে, অবিশ্বাস্য হারে প্রতিনিয়ত ক্ষতির সম্মুখীন হচ্ছে, এবং এটি শুধুমাত্র বাংলাদেশেরই বিষয় নয়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে হয়ে গেছে, বাকি রয়ে তুমি লিখছো। তাহলে আমাদের সমুদ্রের বাস্তু সংস্থান সংরক্ষণ করা উচিত, যেহেতু, কেননা দেখে দাও, যেহেতু এটি অবিশ্বাস্য হারে, শেষে চলে গেলাম, অবিশ্বাস্য হারে ক্ষয়প্রাপ্ত বা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বলে জানা গেছে। জানা যাচ্ছে, এই রিপোর্টের দিয়ে নেই, রিপোর্ট দিলে মানে তথ্য মতে আর কি। এরকম কিছু একটা দিয়ে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, কারণ এর আগে আমরা তথ্য মতোই বলছি। জানা গেছে, হ্যাঁ, জানা যাচ্ছে, মানে তথ্য পাওয়া যাচ্ছে, খবর পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং এটি শুধু বাংলাদেশেরই সমস্যা নয়, ইস্যু মানে সমস্যা, তাই না? It should be addressed in cooperation with other countries. 30 সেকেন্ড।
এটি অন্যান্য অন্যান্য দেশের দেশের সাথে সমন্বয় করা দেশের উচিত। সহযোগিতায় অন্যান্য দেশের সহযোগিতায় এই সমস্যা হ্যাঁ, নির্মূল করা উচিত। থ্যাংক ইউ। অ্যাড্রেস মানে হলো এখানে সমাধান নির্মূল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অ্যাড্রেস মানে হলো ওয়েলকাম মানে স্যার। তাই না? ইট শুড বি অ্যাড্রেসড ইন কোঅপারেশন উইথ আদার কান্ট্রিজ। অন্যান্য দেশের সহযোগিতা এটিকে সমাধান করা বা নির্মূল করা উচিত। থ্যাংক ইউ। ওকে, দাঁড়াও, আমি একটা অর্থ দান করে রাখছিলাম পরে। ওই কোন বিসিএস এর বলো? এটা হলো, এটা ওই যে একই বিসিএস, মানে এটা 41 জন বিসিএস এর, হ্যাঁ? অর্থটা ধরো, হুম, হুম, হুম। বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস। এটা কততম বিসিএস বলে রাখি? এটা হলো 44তম বিসিএস। 44তম বিসিএস এটা। ওকে, পরে শোনো, পড়ো আগে, তারপরে এটা নিয়ে টাইম নাও। বাংলাদেশ একদম পরে শোনো আগে। Bangladesh is one of the largest deltas in the world, হুম, formed with fertile silt washed হুম, down from the Himalayan highlands by হুম। some of the mightiest rivers of Asia, notably the Ganges and the Brahmaputra. ওকে, বাক্যটাকে, বাক্যের অর্থ করার আগে আমি তোমার একটু হেল্প করে দিই। বাংলাদেশ ইজ, আগে ফ্রেজ গুলো না, ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টাস, হ্যাঁ, ডেল্টাস ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, পরে ফর্ম উইথ ফার্টাইল সিল্ট। আচ্ছা, আমার দুইটা এখানে একটু ব্যাকরণগত বিষয় বোঝার আছে। আমার আমার দুইটা প্রশ্ন। ওয়াশ ডাউন ফ্রম দ্য হিমালয়ান আইল্যান্ড। আচ্ছা, বাই সাম অফ দ্য মাইটিয়েস্ট রিভার্স অফ এশিয়া। এবং উল্লেখযোগ্য হইলো, এটা একই কথা, একই সাথে আছে উল্লেখযোগ্য। এটা এখন আমার একটু বলো, দুইটা প্রশ্ন উত্তর। ফর্ম এখানে কি, কোন ফর্ম উইথ ফার্টাইল সল্ট, এটা কোন ফ্রেন্ড, এটা কোন ফ্রেজ? পার্টিসিপল স্যার, পার্টিসিপল। মানে পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, তাই না? জি স্যার, হুইচ ইজ হ্যাঁ, ফর্মড। হুম, হুম, হুম। আচ্ছা, তারপরে তারপরে হলো ওয়াস্ট, ওয়াস্ট ডাউন ফ্রম দ্য, এটা কোন এটা এই ওয়াস্ট ডাউন ফ্রম দ্য হিমালয়ান আইল্যান্ডস, আইল্যান্ডস। এই ওয়াশ ডাউন কি ফাইনাইট না নন ফাইনাইট? স্যার নন ফাইনাইট। নন ফাইনাইট। এবং এই এখানে ওয়াশ, আমাদের এটা অ্যাডজেক্টিভ, এটা কাকে বোঝানো হয়েছে বলো? জি স্যার। এটা কাকে বোঝানো হয়েছে? ওয়াস্ট দ্বারা কাকে বোঝানো হয়েছে? সিল্ট, সেলকে বোঝানো হয়েছে। Fertile ফার্টাইল, মানে ফার্টাইল সেল। হ্যাঁ, সেলকে বোঝানো হয়েছে, তাই না? এবং তুমি এই ফর্মড উইথ ফার্টাইল সেল, এই ফর্মড উইথ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কাকে বোঝানো হয়েছে বলো? স্যার এটা বাংলাদেশকে বুঝেছে। এটা বাংলাদেশকে বোঝানো হয়েছে। এটা বাংলাদেশে স্যার বোঝানো যেহেতু হয়েছে। কমা আছে দিলে হ্যাঁ, বুঝতে পারতেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে এবং তাহলে অর্থটা দেখি, একটা মিনিট সময় নিয়ে অর্থটা করো। আমি যেটা অনুবাদ করে রাখছিলাম, তারপর আমি ঘুমাই ঘুমাই করছি, তো আমি এক্স্যাক্টলি কোনটা কত ফ্লুয়েন্ট হয়েছেন জানি না। টেক টাইম, সময় নিয়ে করো। এবং এটা নোট, এই যে মানে ওই যে ফোর অনুবাদ করলে হবে, মানে সাবজেক্টের অনুবাদ করে শেষ থেকে শুরুর দিকে গেলে হবে। তুমি দুই বাক্য অনুবাদ করো, এক বাক্য অনুবাদ করতে গেলে করার চেয়ে দুই বাক্য অনুবাদ করে ফেলে ঝামেলা হবে। এই আমি একটু হেল্প করে দিই যারা নতুন। ইট ইজ ফর্ম, সবাই এইভাবে করো। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারলাইন ইন দ্য ওয়ার্ল্ড, তারপর ইট ইজ ফর্ম দিলে সুন্দর হয়। দুইটা বাক্য যাও, এইভাবে করলে আমাদের সবার একটা ঐক্যতান থাকবে। এই বুঝছো তো আমি ইনস্ট্রাকশনটা কি দিচ্ছি? বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড, তারপরে আমি ধরে নিলাম পরেরটা হলো ইট ইজ ফর্ম উইথ, হ্যাঁ, ওকে। একটু স্ক্রিনশট দাও তো, লেখাটার স্ক্রিনশট দাও।
স্ক্রিনশট দিছো? জি স্যার। ওকে, দাঁড়াও, ওই যে ওই রুমে গেলেই ভালো লাগে, দাঁড়াও একটু এই দৃশ্যটা ইতিহাসের সাক্ষী হিসেবে রেখে দিই। কোনটা? স্নোফল। ওই দাঁড়াও আমার, প্রথমে যখন দেখছিলাম ভাবছিলাম অ্যানিমেশন সম্ভবত ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ হ্যাঁ, কি? প্রথমে যখন এটা, চালু করেছিলেন ক্যামেরাটা তখন ভাবছিলাম মনে হয় পিছন থেকে অ্যানিমেশন ছিল আপনার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে স্যার পড়ার বিষয়টা। ছবির মতো সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুমি আমাদের আরো যে এলাকাগুলো আছে ইয়াতে তোমার, বিশেষত উম অনেকে তো ইয়ার জন্য চলে আসে, তারা ওই যে যখন তুমি এখানে গ্রামে বাস করে কারা বলো? স্যার জানি না। সবচেয়ে ধনীরা গ্রামে বাস করে, হ্যাঁ। স্যার কেন? বিশাল এরিয়া স্যার নিয়ে এটা আমরা। স্যার হ্যাঁ এটা হ্যাঁ, কোন স্টেট? এটা নিউ ইয়র্ক, বাফেলো। এটা না, আমার কাছ থেকে নায়াগ্রা ফলস নাম শোনো নাই? হ্যাঁ। নায়াগ্রা ফলস। জি স্যার, এই শুনেছি স্যার। 20 মিনিটস ড্রাইভ। আর মজার বিষয় হলো নায়াগ্রা ফলস যদি এখন যাও না, নায়াগ্রা ফলস এরকম পড়তে থাকে না, ধরো ইয়েগুলো সব মানে অনেকগুলো নদীর ইয়াটাও বরফ হয়ে যায় আর কি। তোমার এই টোটাল স্থির, সব স্নো। তো ইয়াটা হলো কিনা বললাম তোমার মজার বিষয়টা, ও গ্রামের এলাকার মধ্যে যদি যাও না, আমরা গাড়ি নিয়ে তো ওইখানে যাই, এটা মানে হেভেনলি। এটা যদি আগে ছবির মধ্যে দেখতে না, হ্যাঁ। আর ওদের তো মানে বাড়ি ঘর গুলা পুরাটাই হলো ছবির মতো সুন্দর, যেখানে ছবি তুলবে সেখানেই তোমার ইয়া। এত রুচিবোধ সম্পন্ন মানুষ, ধরো সবগুলা মানে ডিরেকশন দেয়া আছে যে এখানে এরকম বাড়ি হবে, সবগুলোতে একই রকম বাড়ি, মানে একটা উঁচা একটা নিচে একটা ভাঙ্গা চূড়া এরকম কিছু নেই। বা লোকটা দরিদ্র বা দারিদ্র সীমার নিচে বাস করে, কিন্তু তার বাড়ি ঘর অনেক সুন্দর। এবং এটা আমি জানি না, এটা কেন মনে হয় এদের বুথটাই এরকম। এরপরে ধরো এই বাঙালি এরিয়ার মধ্যে হয়তো তুমি কিছু ময়লা টলা এরকম হাবি জাবি ফেলতে পারে, কিন্তু মানুষ এত বোধ সম্পন্ন, তোমার বিবেক গুলাবে না যে ধরো একটা চকলেট খাওয়ার পরে তুমি এটা বাইরে ফেলার মতো এই বোধ, এটা সম্ভব না। কেমনে ফেলবে তুমি বলো? মানে এটা তোমার বিবেক গুলাবে না। মানে ওই যে ইয়াতে আর কি, আরেকটা মজার বিষয় হলো তোমার এই যে ইয়াতে আমার টাকা কিন্তু ব্যাংক থেকে নিয়ে যায়, কিন্তু সুপার শপ গুলাতে না, তোমার কি বলো, সেলফ ইয়া, আরে সেলফ স্ক্যানিং বুঝো কিনা? মানে জি হাত জি স্ক্যান ধন্যবাদ। করার মতো হয়ে যায় স্যার। হ্যাঁ, নিজে কিনা নিজে স্ক্যান করে নিজে টাকা দিয়ে, কার্ড দিয়ে টাকা দিয়ে আসতেছে। এখানে যদি কেউ শুধু পকেটে ঢুকায়, কেউ এই কাজটা করে না, আমি আমার জানার মধ্যে করে না। ওকে, বা অনেক সময় যদি হাইওয়ে দিয়ে যাও না, রাস্তার মধ্যে তোমার অনেক খাবার দাবার আছে কিন্তু কোনো লোক নাই, তাহলে এটা কিভাবে কিনবা বলো তো? অনেক কিছু আছে ধরো রাস্তার মধ্যে, তুমি কিভাবে কিনবা? হয়তো ক্যাশ টাকা থাকলে ক্যাশ টাকা দিয়ে দিবা, হুম, অথবা এখানে ইয়ে আছে, স্ক্যান করে টাকা দিয়ে দেবে, কোনো ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তুমি দিয়ে চলে যাবে। কিন্তু এই মানুষ মানে 2 নম্বরই করে না আর কি। বাঙালির স্যার সম্ভব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু বললাম, আমরা কিন্তু বেসিক্যালি ধর্ম কিন্তু আমরাই বেশি পালন করি। মানে আমরা হইলাম যে শুধু ওই সূরা মানে এগুলা দিয়ে আর কি, বুঝছো না, তসবিহ তাহলিল দিয়ে, আর ধর্মের যে বেসিক স্যার কথাটা বাংলাদেশের মানুষও স্যার যদি কঠোর আইন থাকে তাহলে সম্ভব, কিচ্ছু না। কিন্তু আমরা কিন্তু দেখেন ধর্মটারে আর্মির যে ধর্মকে আমরা ট্রেনিং আছে নিয়ে আসছি প্রোটেক্ট কি জানো ট্রেনিং। কিনা? আয়াতুল কুরসি, তসবিহ তাহলিল, অফকোর্স এটা গ্রেট, এটা পড়তে হবে, আমি তো বলি। কিন্তু ওই ধর্মের যে বেসিক মোরালসটা, আর মাঝে মাঝে মনে হয় যে তুমি কারোর কাছে হেল্প চাইলে, আমি বিশেষত হোয়াইট এরিয়া গুলাতে, হ্যাঁ, তুমি যদি বলো যে ভাই আমার হসপিটালে গেছো, আমার ওই রুমটা দেখাই দেন, উনি ওই রুমে নিয়ে দিয়ে আসবে। তুমি মাঝে মাঝে মধ্যে না লজ্জা করে যাবে যে আরে আল্লাহ, উনি কি করলো, এটা কি করতেছে। মানে উনি আমার নিয়ে ওই ধরো 10 মিনিট দূরে 5 মিনিট দূরে নিয়ে, ওনার যদি কোনো কাজ না থাকে আমার নিয়ে ওইখানে দিয়ে এরপরে উনি যাবে। মানে এরকম আর কি, কোঅপারেটিভ, বিশেষত নেটিভ আমেরিকান। ওকে, আবার স্কুলের মধ্যেও একটা বড় বিষয়, আমি যে তোমার রিসেম্বল আর কি, মানে ধরো আমি জানি না রুসাফর রহমান বাংলাদেশে যে অ্যাডজাস্ট করতে, মানে অনেকে বলে না আইসা যে আমি তো ফেরত যাওয়ার ইয়ে নিয়ে আসছি, কিন্তু আসার পরে মানুষ কেন আটকা পড়ে। ধরো রুসাফর রহমানের বাংলাদেশে স্কুলে নিতে কি একটা স্ট্রাইভ,
তুমি বুঝো যে কি যুদ্ধ বাংলাদেশে, তারা ঢাকা শহরে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাও, তাই না? আর এখানে ধরো এই যে স্কুলে যাচ্ছে, স্কুলে যদি কোনোদিন না নিয়ে যাও তাহলে তোমার খবর আছে। কারণ স্কুল একটা ফান সেন্টার, ফান মানে প্রচুর পরিমাণে ওরা বিনোদনের মাধ্যমে এ, শেখায় বা ইয়ে করে আর কি। মানে আবার খাবার দাবার আছে, কেউ ঘুমায়, মানে খুব অসুস্থ হলে সব ট্রিটমেন্ট থেকে শুরু করে চাইলে একটু ঘুমাই আসতে পারে ছোট বাচ্চা হলে। তো এই যে অপরচুনিটি গুলো, আবার ধরো যারা চাকরি টাকরি করে না, উম, স্কুলের বাস বাসার সামনে এনে নামাই দিচ্ছে, আবার নিয়ে যাচ্ছে, শুধু দরজা খুললেই তোমার হবে। মানে বেসিক যে নিড গুলো আছে এগুলা, মানে বিশেষত শিশু এবং বৃদ্ধ। ও আরেকটা 30 সেকেন্ড শেয়ার করে নেই, তারা অপ্রাসঙ্গিক ভাবে হলো আমাদের দেশে উম, বাবা মার নিয়ে কিন্তু একটা টানাটানি আছে, আছে কিনা বলো? যে কে রাখবে, কার উপর বোঝা হয়ে থাকে। এখানে আমার অনেক পরিচিত Yes, আছে sir. বাঙালিদের মধ্যে, তাদের ভাই বোনের মধ্যে দ্বন্দ্বের ইস্যু হইলো, ভাই বাবা মার রাখতে চায়, আবার বোনও রাখতে চায়। এবার বলো কেন রাখতে চায়? Incentive দেয় স্যার। এটার নাম হলো হোম কেয়ার। হোম কেয়ার, একটা হোম কেয়ার সার্ভিস এটা আছে। থেকে সুবিধা পায় স্যার পরিবারগুলো। হোম কেয়ার রইলো, তুমি কোনো কাজ করবে না, তুমি অন্যান্য সব কাজ করবো, বুঝছো? ক্যাশ জব করবা। সরকারের না জানি বাঙালিরা কি কাজ করে শুনো, ক্যাশ জব করতেছে, অন্যান্য জায়গায় কনস্ট্রাকশনে কাজ করতেছে, অন্যান্য সব ক্যাশ, মানে অনলাইনে কোনো ট্রানজাকশন নিচ্ছে না, হ্যাঁ। আর বাসার মধ্যে, আর প্রতি মাসের শেষে দেখায় যে সে বাবার সাথে বাবা মারে টেক কেয়ার করছে। অনলি $3,000, অলমোস্ট 4.5 লাখ টাকা পাচ্ছে। বাবা মা দুজন থাকলে আর কি দরকার আছে বলো? ইউ আন্ডারস্ট্যান্ড? এবার হচ্ছে কিনা কারাগারির কারণ কি? অনেকের মধ্যে এই দ্বন্দ্ব দেখবা যে হয়তো দুইজনে রাখতে চায়। এখন ওরা মিলে দিলে, মানে বুঝনে বুঝছো বিষয়টা, মানে 60 হইলে কি সুবিধা? আর ওই জায়গায় কি ওকে, সিটিজেন হওয়ার পর এটা হয় নাকি স্যার? বাঙালিরা অফকোর্স যে অফকোর্স স্যার সিটিজেন বা গ্রিন কার্ডধারী ওরা পায়। ওকে, তো ওই শিশু বৃদ্ধদের জন্য একটা এরপরেও কারণটা আছে, আমি বলে আর কি, এটা কেন করছে? কারণ এটা বাইডেন সরকার আসার পরে হুমকি একটা দিয়ে দিছে, এটাতে লাভ সরকার। আগে না, সরকার নিজে নিয়ে নিত। কারণ এখান থেকে ধরো 70, 80, 85 বছর বয়স, দেখবা যে সিঙ্গেল ফ্যামিলিতে একজন থাকতেছে, একজন বৃদ্ধ মানুষ একটা বাসায় থাকতেছে। এরকম আমার আছে, আমি একজন ভাই আমার বাড়ি কিনছিল, গত বছর শীতে উনি 1 সপ্তাহ আগে মারা গেছেন। তো ভিতরতে তো পরিচয় হয়ে আছে, শক্ত হয়ে আছে, হ্যাঁ। পরে যাই দেখতেছে, পরে পুলিশ ডেকে করছে, তার মা মেয়ে পরে আসছে, আসছে, মানে কেউ কারোর মানে হয়ে গেলে না, বৃদ্ধ, মানে সবাই একা একা থাকে, একা। মানে হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকতেছে। 18 বছর হয়ে গেছে, আমাদের অফিসটা মামলা আছে। 19 বছর হয়ে গেছে ছেলে, সে যাচ্ছে না কেন? ওই জন্য বাবা মামলা করছে, বুঝছি বিষয়টা। সে কেন এখন তার বাসায়? ওকে, এবার আসো। সরি, গল্প হয়ে গেল অনেকক্ষণ। এবার বলো এলের অর্থ কি বলো অফিসে? বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের স্যার অন্যতম হিমালয় বৃহত্তম পর্বত বদ্বীপ। থেকে একজন একজন করে বলো। বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ। হুম, হিমালয়ের উচ্চভূমি থেকে এশিয়ার সবচেয়ে শক্তিশালী নদী, বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর ভেসে আসা পলি জমে এটি গঠিত হয়েছে। হিমালয় আনছো? জি স্যার। আরেকবার বলো তাহলে, হিমালয়টা কি দিয়ে আনছো, কোন দিক থেকে? হিমালয়ের উচ্চভূমি থেকে হুম, এশিয়ার সবচেয়ে শক্তিশালী নদী, বিশেষ করে গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর ভেসে আসা পলি জমে এটি গঠিত হয়েছে। ওকে, আরেকজন বলো। হিমালয় পর্বত থেকে উৎপত্তি, বিশেষত গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদী বিধৌত উর্বর পলির দ্বারা গঠিত বাংলাদেশ, এবং এটি বিশ্বের বৃহত্তম বদ্বীপ। ওকে, ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আর বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহত্তম বদ্বীপ, যা হিমালয়ের সুউচ্চ পর্বতমালা হতে প্রবাহিত কিছু শক্তিশালী নদী যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র বিধৌত পলল দ্বারা গঠিত হয়েছে। চমৎকার, ভেরি নাইস। সিল্ট, সিল্ট শব্দটা কিন্তু এখানে একেবারে ফার্টাইল সিল্ট, হ্যাঁ। এটা অনুমান করে নিলেও কিন্তু ওই, যদি সিল্ট অর্থ না জানলেও কিন্তু ফার্টাইল যেহেতু বলছে, উর্বর পলি, তাই না? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর দ্বারা আমি এটা, আচ্ছা, বাংলাদেশের পৃথিবীর অন্যতম বৃহত্তম না বৃহৎ বলো?
বৃহৎ। এই অন্যতম বৃহৎ কিন্তু। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেষ থেকে অনুবাদ করছি, দেখো তো আমারটা কি ঠিক আছে কিনা। এশিয়ার প্রবল বা শক্তিশালী, মাইটিয়েস্ট রিভার যেহেতু বলছে, হ্যাঁ তাই না? সাম অফ দ্য মাইটিয়েস্ট, এশিয়ার কিছু প্রবল বা শক্তিশালী নদী। তো আমার বাংলা গেল কি? এশিয়ার কিছু শক্তিশালী নদী। শক্তিশালী নদী বিশেষত গঙ্গা ও ব্রহ্মপুত্রের মাধ্যমে বয়ে আসা হিমালয়ের উঁচু পাহাড়ের পলিমাটি। আর তোমরা একটা কাজ করছো, হিমালয়ের উঁচু পাহাড় মানে উঁচু পাহাড়, উঁচু এলাকা বা হাইল্যান্ড মানে উঁচু পাহাড় না এলাকা বলবো, উঁচু এলাকা তাই না? তোমরা হিমালয়ের উঁচু পাহাড়টা নদীর আগে নিয়ে আসো তাই না? হিমালয় হ্যাঁ। পর্বত একটা ছিল, হিমালয় পর্বত। উচ্চভূমি বলা যেতে পারে। ঠিক আছে, ওকে, উঁচু উঁচু ভূমি, হ্যাঁ উঁচু ভূমি। তারপরে আহ পলিমাটি জমে এই ভূমি গঠিত হয়েছে। মোটামুটি ঠিক আছে তাই না? পেয়ে গেছে। তবে তোমরা দারুণ অনুবাদ করছো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে 2 নম্বরের বাক্যটা, 2 নম্বরের বাক্য, হ্যাঁ একটু পরে শোনাও। These rivers, together with their countless tributaries, sweep across the vast basin in the bewildering tangle হুম, of channels and streams. হুম, বলো। These rivers, together with their countless tributaries, sweep across, और ভারগুলো sweep across the vast basin of bewildering tangle of channels and streams. এসব নদী এবং না তাদের না বিস্তীর্ণ না না, জলরাশি একে অপরের সাথে না না না, মিশে বলো না, নদী একটু 30 সেকেন্ড অববাহিকায় টাইম দাও, 30 সেকেন্ড টাইম দাও, বাকিটা তো বুঝতে পারতেছে না। হ্যাঁ একটু সময় দিও, 30 সেকেন্ড করুক, সবার সুযোগ দাও। বিওয়াইল্ডারিং মানে কি? হতভম্ব না? হুম, বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর। ওকে, হ্যাঁ আরো সুন্দর শব্দ আছে। ওকে, হ্যাঁ বলো। এসব নদী এবং তাদের অসংখ্য বিস্তীর্ণ জলরাশি একে অপরের সাথে মিশে দাঁড়াও, আমি তোমার আমি 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 নদী আমি আস্তে আস্তে বললো, আস্তে আস্তে, আমি লাইনটা ধরতে পারতেছি না। এসব নদী তাদের এবং তাদের অসংখ্য বিস্তীর্ণ জলরাশি হুম, একে অপরের সাথে মিশে নদী অববাহিকায় জালের মতো এক অবয়ব সৃষ্টি করেছে। ওদের ভিতরে জালের মতো একটি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এরপরে বলো। ঠিক আছে, ওকে, এরপরে পাক ও স্রোতের দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি বিশাল অববাহিকায় অসংখ্য উপনদীসহ এই নদীগুলো পতিত হয়েছে। ওকে, আচ্ছা, আরেকজন বলো। অসংখ্য শাখা প্রশাখায় বিস্তৃত এই নদীগুলো একটি বিশাল অববাহিকায় যুক্ত হয়েছে। ইন এ বিল্ডারিং ট্যাঙ্গেল অফ, এটার অর্থ কি করছো? যেহেতু ওইটা মানে ওইটা করতে পারতেছি না, তো এইটুক স্যার প্রাসঙ্গিক হচ্ছে না। আচ্ছা, মানে একটা তার করে ফেলছো, অর্থটা মূল অর্থটা আসছে, হ্যাঁ জি স্যার, ওকে। জি স্যার। পরে আর কি বলবা?
আচ্ছা, তাহলে দেখো, দিস রিভার্স টুগেদার উইথ দেয়ার কাউন্টলেস ট্রিবিউটারিজ। তাহলে আমি অর্থটা করেছি এই নদীগুলো, আচ্ছা এখানে এবং দেয়া লাগবে কিনা আমি দাঁড়াও, তাদের আহ, অগণিত উপনদী বা কি বলো মানে এই যে শাখা প্রশাখা আর কি, ট্রিবিউটারিজ উপনদী বা শাখা প্রশাখা বললে হবে না, শাখা প্রশাখা, শাখা নদী। শাখা নদী, হ্যাঁ। এই নদীগুলো এই নদীগুলো এবং তাদের অগণিত টুগেদার উইথ আর কি, তাহলে আমি এটা পুরাটা অগণিত শাখা মিলে, এই হলো আমার সাবজেক্ট, তাই কিনা বলো? এটা সাবজেক্ট অর্থ হয়েছে কিনা বলো? এরপরে হলো আরেকটা হলো অ্যাক্রস দা কি বলো, অ্যাক্রস দা ভাস্ট বেসিন মানে কি? বিশাল অববাহিকা জুড়ে, তাই না? এরপরে ইন এ বিওয়াইল্ডারিং বিশাল ট্যাঙ্গেল অফ চ্যানেল, অববাহিকা জুড়ে। বিশাল অববাহিকা জুড়ে, এই যে একটা ফ্রেজ অর্থ দাও, আমি এটা আগে পরে যেটা পরে নিচ্ছি। জোট এরপরে হলো কি, ইন এ বিওয়াইল্ডারিং ট্যাঙ্গেল অফ চ্যানেলস, এবং মানে অনেক অনেক জটিল এবং কি বলো শাখা প্রশাখার এক বিস্তৃত জাল, মানে মানে আমি যদি বলি অনেক শাখা প্রশাখার মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাহলে কি হয়? স্যার দুই ধারে শাখা উপশাখা এক চলে আসলো না? দাঁড়াও, আমি এটার একটু ইয়ে করে দিই, এটা শেষ থেকে চলে এসেছি। জটিল শাখা প্রশাখার মাধ্যমে, শাখা প্রশাখার মাধ্যমে নদীগুলো, দাঁড়াও, হ্যাঁ, নদী মিলে শাখা প্রশাখার মাধ্যমে পরে হলো কি বলো, এটাই বলে দিই। তারপরে হলো ধরো মাধ্যমে বিশাল অববাহিকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবার দেখো তো পড়ে শোনা তো, হ্যাঁ স্যার, এবার ছোটখাটো হয়েছে। এবার বল, এবার একটু পড়ে শোনো। এই নদীগুলো এবং তাদের অগণিত উপনদী মিলে অনেক জটিল শাখা প্রশাখার মাধ্যমে বিশাল অববাহিকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা দাঁড়াও, এবংটা কি দেবো এখানে, এবং দেওয়ার দরকার আছে? স্যার স্যার আমি একটু বলি, এইভাবে একটু হ্যাঁ, মনে থাকে। অসংখ্য হুম, শাখা প্রশাখার সমন্বয়ে এই নদীগুলো বিস্তৃত জালের অবয়ব তৈরি করছে। দাঁড়াও দাঁড়াও, অসংখ্য শাখা প্রশাখা সমানে অসংখ্য ঠিক আছে, অসংখ্য, তুমি এটা নিয়ে আসলে এটা খারাপ করো নাই। এই সাবজেক্ট এক থেকে দুই নম্বরটা করি, অসংখ্য উপনদী বা অসংখ্য শাখা প্রশাখা মিলে এই নদীগুলো, তাই না? জি স্যার। এইটাও তো করতে পারি, এই দেখো, হ্যাঁ স্যার, অগণিত তাহলে উপনদী এবংটা মিলে, অ্যাভয়েড করা যাচ্ছে। তাহলে এই নদীগুলো ভালোই তো হয়েছে, এই যে তাহলে নিয়মটাই উল্টা পাল্টা কাজ করার দরকার নেই। অসংখ্য উপনদী মিলে, অসংখ্য শাখা প্রশাখা মিলে আর কি, যেটা এক জায়গায়, ঠিক আছে না? অসংখ্য উপনদী মিলে এই নদীগুলো, ঠিক আছে। ইন এ বিওয়াইল্ডারিং ট্যাঙ্গেল, তাহলে অনেক, ওই যে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট অনুবাদ করলাম, তারপর শেষ থেকে শুরুতে চলে আসছে, ভালোই অর্থ হয়েছে। দেখো আসলে সিস্টেমে আসলে খাবে না, হ্যাঁ। ওকে, এবার পড়ে শোনো আরেকবার। অগণিত উপনদী মিলে এই নদীগুলো তাদের অনেক জটিল শাখা প্রশাখার মাধ্যমে বিশাল অববাহিকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ওকে, স্যার হ্যাঁ। এখানে আমার হুম। একটা প্রশ্ন স্যার, এখানে চ্যানেল আর স্ট্রিম এটার আমরা মিনিং করলাম না, না করলে কোনো অসুবিধা আছে স্যার? আমিও তো ট্যাঙ্গেল অফ চ্যানেলস এন্ড স্ট্রিমস তো মানে এরকম একটা আইডিয়া করে অর্থ ধরছি, আমি তো এক্স্যাক্টলি ট্যাঙ্গেল অর্থ কি জানি না স্যার, স্যার যেমন এগুলা বোধহয় আমি তো আপনি স্যার মনে হয় বাংলা বোঝা যাচ্ছে অ্যাভয়েডেবল, নাকি স্যার? মানে শোনো, অ্যাভয়েডেবলের মধ্যে আমি এটা আমার সব অনুমিত অর্থ আর কি, মানে এটা আমি মানে ট্যাঙ্গেলের অর্থ, আগুনের অর্থ তো কি দেয়া আছে দেখো তুমি, বিওয়াইল্ডারিং ট্যাঙ্গেল অফ, ঠিক আছে দেখো, জাম্বল নট হাবি জাবি এত কিছু।
এটা তো অনুমিত কথা বললাম আর কি, কারণ বিওয়েল্টারিং ট্যাঙ্গেল অফ চ্যানেলস অনেকগুলো শাখা প্রশাখা অনেকগুলো চ্যানেল ট্যানেল মিলে রয়েছে, তাই না বলো? জি স্যার। স্যার এই বুঝছো? ওয়ার্ডগুলো দিছে কনফিউজ করার। মানে না, এটা আমি জানি না, এই বিওয়েল্টারিং ট্যাঙ্গেল অফ মানে চ্যানেলস এন্ড স্ট্রিমস, এটা আমি আমার মতো করে অনেকগুলো অনেক শাখা প্রশাখার মাধ্যমে অনেক জটিল শাখা প্রশাখা লিখছি আর কি। মানে বিষয়টা এরকমই, আমি তো এটা অনুমান করতেছি। তুমি কি মনে করো না এই লাইনটার অর্থ এটার সাথে কি খুব পার্থক্য আছে? বিষয়টা ক্লিয়ার? দেখবা যে আমি আমার এই শাখা প্রশাখা যে বলছি, তুমি একটু পরে প্রমাণ করবে যে কেন আমি এই ধরনের অর্থ করতে চাই। মানে জটিল করে চিন্তা করার দরকার নেই, ইন এ বিওয়েল্ডারিং ট্যাঙ্গেল অফ চ্যানেলস এন্ড স্ট্রিমস তুমি যদি আরো জটিল করে অর্থ করতে পারো, কিন্তু কথাটা তো এরকমই। মানে অসংখ্য উপনদী মিলে বা শাখা নদী মিলে, শাখা বা উপদিলাম, শাখা বা উপনদীর সমন্বয়ে, হ্যাঁ, এই নদীগুলো তাদের অনেকগুলো কি বলো মানে জালের মতো, মানে এই যে বিওয়াইল্ডারিং ট্যাঙ্গেল জালের মতো ছড়িয়ে থাকা শাখা প্রশাখার মাধ্যমে, হ্যাঁ, বিশাল অববাহিকা জুড়ে ছড়িয়ে পড়েছে। আমি যদি জালের মতো দিয়ে দিই, জালের মতো ছড়িয়ে থাকা, তাই না? বিওয়াইল্ডারিং মানে তো একটু কি বলো, হতবিহ্বল এরকম বলছো না? ক্রান্তিকর। হম, বিভ্রান্তিকর, তাই না? কোন দিক দিয়ে কোন দিকে যায় এটা। ওকে, ডান, আমি গেছি, হ্যাঁ, ডান। তারপরে বলো, এরপরেরটা বলো। অ্যাক্টিং, হ্যাঁ, পর একদম করে শোনাও। Acting as arteries, হুম, this complicated hydrography is largely responsible for shaping the destiny of the land and its people. ওকে। এক মিনিট সময় নাও। তোমরা কি ড্যাংলিং মডিফায়ার নিয়মটা এখন পাইছো এখানে? ড্যাংলিং মডিফায়ারের প্রসঙ্গটা, আলোচনাটা, এটা কি ড্যাংলিং মডিফায়ার না লজিক্যাল মডিফায়ার? সাবজেক্টের পূর্বে কমা দেওয়ার অংশটা, এটা কার সম্পর্কে বলা হয়েছে ড্যাংলিং বলো? হ্যাঁ, ড্যাংলিং মডিফায়ার মানে ইলজিক্যাল মডিফায়ার, এটা কি লজিক্যাল না ইলজিক্যাল? স্যার তো এটা তো অনেকটা লজিক ইলজিক্যাল, কারণ রক্ত অবশ্যই লজিক্যাল। লজিক্যাল কমপ্লিকেটেড হাইড্রোগ্রাফিটাকেই বোঝাচ্ছে এটা। হ্যাঁ, হুম, বলো এনিওয়ান। রমণীর মতো বয়ে চলা এই জটিল রক্তনালীর মতো জলরাশি কাজ করা এই জলপ্রবাহগুলো অনেকাংশে এদেশের মানুষের এদেশের মানুষ এবং তাদের মানুষের ভাগ্য পরিবর্তনে অনেকাংশে কাজ করছে বা ভূমিকা ওকে, পালন করছে। থ্যাংক ইউ। তারপরে, রমণীর মতো বয়ে চলা এই জটিল জলরাশি এই হ্যাঁ, দেশ কি এবং করতে পারছি দেশের দমনের মতো বলে মানুষের চলো। হ্যাঁ, হ্যাঁ, রমণীর মতো বয়ে চলা এই জটিল জলরাশি
দেশ এবং দেশের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। ভূমিকা রাখছে। ওকে, হ্যাঁ। আরেকজন? স্যার, এই ধর্ম এই জটিল জলরাশি ধমনীর মতো কাজ করে এবং এর উপর নির্ভরশীল জনগণ এবং ভূমির ভাগ্য নির্ধারণে ভূমিকা রাখে। ধমনীর মতো কাজ করে? স্যার, জি স্যার। ধমনীর মতো বয়ে চলা এই জটিল জলরাশি এ দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অনেক অংশেই অবদান রাখে। আচ্ছা, আমি ধরো একটু এটারে আমি অন্যভাবে লিখে ধরো। আমি দুই বাক্যে না লিখে এক বাক্যে লিখি। ধমনীর ধরো, স্যার এখানে ধমনীটা যদি বাদ দিয়ে দিই কোনো অসুবিধা হবে? হবে না, সমস্যা নেই। ধমনী, আমি ইভেন তোমার এটা প্রথম হলে সেলে করি। মানব ধরো, তুমি বলবো যে মানব পাইছেন কই? তো ধমনীর মতোই বয়ে চলা। এটা অনুমিত। হ্যাঁ, এবার দেখবা যে তোমার একটু পরে এই জন্য রাখতেছে, একটু পরে দেখবো যে আমারটা ঠিক আছে কিনা, কারণ এটা সিমিলি ব্যবহার করছে। এই জটিল নদী প্রবাহ বা জলপ্রবাহ, হ্যাঁ। তারপরে কি বলো, শেষে চলে গেলাম। দেশের এবং মানুষের, এ দেশের এবং এখানকার মানুষের ভাগ্য এই নির্ধারণে দেশের হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রবাহ ভূমিকা পালন এই করছে দেশের, এবং এখানকার মানুষের এই দেশের, এটা আসলে না। এ দেশের এবং এখানকার মানুষের কি বলো, এখানকার দিতে পারো এখানকার সুন্দর। এখানকার মানুষের মানুষের, হ্যাঁ, এখানকার মানুষের ভাগ্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Sure. স্যার আমি এখানে একটা মানে খুবই বড় ফল্ট করছি, সেটা হচ্ছে মানে আমি লিখছি যে এদেশের এবং এখানকার মানুষের ভাগ্য নির্ধারণে অনেকাংশে দায়ী। স্যার দায়ী কথাটা বোধহয় একটু নেগেটিভ দায়ী কথা শোনায়। বলছিল। হ্যাঁ, দায়ীটা নাই হ্যাঁ শুধু। এটা হ্যাঁ দায়ী স্যার, দায়ী লিখে পাপ করে ফেলছে। রেসপন্সিবল পজিটিভ নেগেটিভ দুইটা অর্থই আছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ইয়ে করলাম অ্যাক্টিং এজ আর্টারিজ। আর্টারিজ মানে ধমনী, তো যদি অর্থনমনে না পড়ে গেলে তাহলে ভিন্ন বিষয়। এই জটিল, তাহলে আমরা এটা বাদ দিলেও হয়, এই জটিল নদী প্রবাহ, ঠিক আছে। এরপরে দেশের এবং এখানকার মানুষের, এদেশের মানুষের কি বলো, শেপিং দ্য ভাগ্য বিনির্মাণে, তাই না, ভাগ্য গঠনে বা বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তারপরে বলো এরপরেটা। হ্যাঁ, স্যার, এই যে এরকম যদি একটু পিস হয় বা হচ্ছে দেখা যাচ্ছে একটার অর্থ আমি জানি না কিন্তু আমার ভাবানুবাদ হচ্ছে বা না হইলেও একটু কাছাকাছি যাচ্ছে, আমি তো বলি, আমি এই ক্ষেত্রে স্যার আর্টারিজ অর্থ জানলাম না, এখানে বলে রাখি মানব শরীর কেন মানব শরীর দিছি, একটু পরে তুমি আমার রেফারেন্স দেখাইতেছি কেন মানব শরীর দিছি, কারণ অ্যাক্টিং এ যাবে মানে ধমনী তো মূলত মানব শরীরে থাকে, তাহলে মানব শরীরে ধমনীর মতোই বয়ে চলা, এটা একটা তুলনা দিয়ে দিচ্ছ আর কি। হ্যাঁ, এই জটিল নদী প্রবাহ, তুমি যেটা প্রথম না পারো, এই দিস কমপ্লিকেটেড হাইড্রোগ্রাফি, এই জটিল কি বলো, কি জলপ্রবাহ, জলরাশি বা নদীগুলো, কি বলো, এই শেষ থেকে যদি শেষ থেকে না গেলে অনুবাদ হয় না। ফর শেপিং দ্য ডেস্টিনি অফ ইটস ল্যান্ড, এই দেশ এবং তার জনগণের ভাগ্য পুনর্নির্মাণে, মানে পুনর্গঠন না, বিনির্মাণে বিশেষভাবে দায়ী। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, লার্জলি রেসপন্সিবল। ওকে, তারপরে বলো ওয়াই। তা এক্ষেত্রে স্যার স্যার কেমন মার্কস দিতে পারে, যে খাতা দেখবে মানে অর্থটা যদি তুমি খাপছাড়া ভাবে মানে মানে স্পষ্ট ভাবে তুলে ধরো, নাম্বার খুব বেশি কমবে না।
বুঝছো, দুই একটা শব্দের অর্থ নাও পারতে পারো, কিন্তু তোমার অর্থটা যেন খাপছাড়া না হয়। আবার ওইটার অর্থ দিয়ে গিয়ে পুরোটাই নষ্ট করে গেছে, তাও যেন না হয়। যদি বলে এই জটিল হ্যাঁ, এই জটিল নদী প্রবাহ এই দেশের মানুষের এবং এখানকার জনগণের, এই দেশের এবং এই দেশের জনগণের ভাগ্য গঠনে, ভাগ্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমস্যা কি? ধমনী মতো বলো নাই, তারপর তো হয়েছে, তো মূল কথা তো হয়েছে। হ্যাঁ, জি স্যার। তারপরে বলো। হ্যাঁ, পড়ে শোনো। While flowing downwards from the melting snow of the Himalayan glaciers, হুম, these streams deposit enormous volumes of fertilizing silt হুম। before spilling ইন্টু দ্য বে অফ বেঙ্গল। into the আমি Bay আমি of Bengal. তোমাদেরকে একটু একটু আমি সহজ করে বলি। ওয়াইল ফ্লোয়িং ডাউনওয়ার্ডস, ফ্লো মানে প্রবাহিত, ডাউনওয়ার্ডস ফ্রম মেল্টিং স্নো অফ দ্য হিমালয়ান গ্লেসিয়ার্স। গ্লেসিয়ার্স অর্থ জানো কি? জানো না এমন কেউ থাকলে বলো। কৃষিরা কোন আছে? মানে না জানা থাকলে বলো, জানা থাকলে জানি বলো, না। জানো না বলতে বাদ দাও, বাদ দাও। দিস স্ট্রিমস ডিপোজিট, ডিপোজিট মানে কি? ডিপোজিট শব্দটার জমা, ভাগ আর কোনো শব্দ? ডিপোজিট মানে আমরা টাকা ডিপোজিট করি না? সঞ্চয়। হ্যাঁ, জমানো। জমা, জমানো, জমানো। এই যে ডিপোজিট হলো ভাগ, তাহলে মূল কথা হলো দিস স্ট্রিমস ডিপোজিট, এটা হলো ভাগ। হ্যাঁ, কি অবজেক্ট হলো এনার্মাস ভলিউমস অফ ফার্টিলাইজিং সিড। এরপরে হলো বিফোর উর্বর পলি, স্পিলিং ইনটু দ্য বে অফ before বেঙ্গল। spilling into মানে কি? পতিত হওয়া। মানে কি হইতে পারে? বঙ্গোপসাগরে বে পতিত অফ হওয়ার বেঙ্গলে, পূর্বে বে অফ বেঙ্গলে স্পেলিং অর্থ আমি জানি না, কিন্তু এখানে বুঝছি যে পতিত হওয়া। বাক্য বলে দিতেছে পতিত হওয়া। হ্যাঁ, তোমার আমি নষ্ট করে ফেলবে, নষ্ট করবে গ্লেসিয়ার্স। আরে সর্বনাশ, গ্লেসিয়ার্স কি জানি এটার শব্দ, আমি জানি না। বলো। জমাট বাঁধা বরফ। আমি জানি না, তার দিয়ে চিন্তা করো, তোরা আমাদের জানা নেই। হিমবাহ। একটু পরে অর্থটা বলতেছি গ্লেসিয়ার শব্দ দিয়ে। টাইম দাও। বলবো, বলো। যেহেতু হিমবাহ গলিত বরফ থেকে এ সকল নদী বয়ে আসে, সেহেতু তারা বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে অগণিত পরিমাণে উর্বর পলি জমা করে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আর হিমালয় থেকে পানি যখন নিচের দিকে প্রবাহিত হয়, তখন বিপুল পরিমাণ পলি সঞ্চিত হয়ে তা বঙ্গোপসাগরে গিয়ে মিশে। ওকে, হিমালয়ের বরফ গলা থেকে শুরু হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগ পর্যন্ত এই জলরাশি বিপুল পরিমাণ পলি সঞ্চয় করে। গুড, তাহলে ভালো কথা বলছো। হ্যাঁ, আরেকজন বলো। স্যার হিমালয় থেকে নিচের দিকে পতিত হওয়া এই নদীগুলো বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে বিপুল পরিমাণ পলি জমা করে। ওকে, ওই বরফ গলাটাকে বাদ দিয়ে দিছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করে দেখো। স্যার একটু বলি। হ্যাঁ, বলো। হিমালয়ের গলন্ত বরফ নিম্নগামী প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে এই এই ঢল বা এই জলরাশি অগণিত উর্বর পলি দ্বারা এই অঞ্চলে আচ্ছা, জমা হয়। তাও হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, গ্লেসিয়ার্স শব্দের অর্থ নিয়ে খুব যারা টেনশন হয়েছিল, তাহলে হিমালয়ের হিমবাহ, তাহলে আমি যদি হিমালয়ের হিমবাহ শব্দটা না বলি, হিমালয়ের গলিত তুষার, তুষার যদি মেল্টিং স্নো বলি, এই গ্লেসিয়ার শব্দটা যদি এটা কি অ্যাভয়েডেবল না আনঅ্যাভয়েডেবল, সেটা কি কো? অ্যাভয়েডেবল। স্যার আমি লিখছি হিমালয়ের বিগলিত তুষার থেকে।
আমি একটু বিগলিত, রুল এটা স্যার যদি গলিত আমি আর বিগলিত এরকম কি একই জিনিস? এই গলিত, হ্যাঁ একই তো কথা। এটারও তো রুল করে রাখলাম। আর এই আচ্ছা, হিমবাহ এটা যদি আমি এটাও। এরকম এটা বাদ হিমালয়ে দিছি স্যার। বরফ গলা হুম, পানি, হ্যাঁ, এই তো আমি তো খেয়াল করে দেখি এই হিমবাহ শব্দটা না জানলে কি গুণ হয়েছে তোমার, বরং এটা স্যার জানা জরুরি কিছু কেন? না, হিমালয়ের গলিত তুষার, বুঝলে, হিমালয়ের গলিত তুষার থেকে নেমে আসার সময়, নেমে হ্যাঁ, আসার সময়। পথে নেমে আসার পথে, তাহলে কি বলো, দিস স্ট্রিমস, স্ট্রিম শব্দের অর্থ কি? প্রবাহ। এই প্রবাহ, প্রবাহ মানে এই জলধারা নদী, যেটা আর কি। এই জলধারা, হ্যাঁ, তুমি জল স্ট্রিম তো নদীও হয় কিন্তু এই জি, জলধারা, এই নদী বা জলধারা দিচ্ছেন জলধারা। হ্যাঁ, তারপরে শেষে পেলো তো। তারপরে হলো এনার্মাস ভলিউমস অফ ফার্টিলাইজিং সিড, মানে কি বলো? বিপুল পরিমাণ পলি মাটি, বিপুল পরিমাণ পলি মাটি, উর্বর পলিমাটি, উর্বর তাই না? হবে তো, উর্বর পলি মাটি ফার্টিলাইজিং অ্যাসিড। বিপুল পরিমাণ উর্বর পলিমাটি। জমা আচ্ছা, করে। দাঁড়াও দাঁড়াও, আমি এক পিস করে আমি নিয়ম ইয়েটা আমাদের নিয়মের সাথে মিলাই দিই। পরে কি বলো? বিপুল পরিমাণ জলের স্তর। তারপরে দাঁড়াও, এনার্মাস ভলিউম অফ ফার্টিলাইজিং সিড, বিপুল পরিমাণ উর্বর পলিমাটি, হ্যাঁ এটা, হ্যাঁ sorry। তারপরে বিফোর স্পিলিং ইনটু দ্য বে অফ বেঙ্গল, মানে কি? বঙ্গোপসাগরে পতিত হওয়ার বঙ্গোপসাগরে পূর্বে। পতিত হওয়ার পূর্বে। আমি আমার নিয়ম অনুযায়ী করে মিলাই দিচ্ছি, বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে, তাই না? বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে, কই ধরো, উম, এই বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে। তারপরে বিপুল পরিমাণে উর্বর পলি মাটি, তারপরে কি বলো? জমা করে। দেখো তো আবার ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার, আরেকটু এবার ঠিক আরেকটু আছে। সৌন্দর্যমণ্ডিত করা যায় কিনা দেখো, খেয়াল করে দেখো। এই প্রথমে সাবজেক্টের পূর্বে অংশটা অনুবাদ করে ফেললাম। এই তোমরা হোয়াইল দিয়ে, হোয়াইলের উত্তর যেহেতু বলছো না, এই হোয়াইল লাগবে না, হোয়াইল বাদ দিয়ে পড়ো। flowing downwards from the melting snow of the Himalayan glaciers। তাহলে হিমালয়ের কি বলো, গলিত তুষার থেকে নেমে আসার পথে এই নদীগুলো। আমার একটা প্রশ্ন উত্তর দাও, দিজ স্ট্রিমস এর পূর্বে এই যে এই নদী, এটা কার বিশেষণ সেটা বলো। মানে এই সাবজেক্টের পূর্বে, দিজ স্ট্রিমস এর পূর্বে কমা দ্বারা অংশটা কার সম্পর্কে বলা হয়েছে? দিস স্ট্রিমস। ট্রেন্স বুঝছো তো? সম্পর্কে। এই নদীর বিশেষণ কিনা, হ্যাঁ বা না বলো। সাবজেক্ট ওয়াইল ওয়াকিং টু হ্যাঁ। স্কুল, স্কুলে যাওয়ার সময় আই নাকি এ ডগ, এটা হলো বিষয়, তাই না? তাহলে খেয়াল করো, ওয়াইল ফ্লোয়িং ডাউন ফ্রম দ্য মেল্টিং স্নো অফ দ্য হিমালয়ান গ্লেসিয়ার্স দিজ স্ট্রিমস, এই জলধারা, এই জলধারার পরিচয়, এই জলধারার পরিচয় কি বলো? জলধারার পরিচয় কি বলো? জলধারা কোনটা, যেটা কি করছিল বলো? হিমালয়ের গলিত তুষার থেকে, মানে মানে নেমে আসছিল। হিমালয়ের তুষার, নেমে তুষার আসছে। মানে গলিত তুষার থেকে আসার সময় আর কি, হ্যাঁ, এই জলধারা, হিমালয়ের তুষার মানে বরফটা গইলা যে পানিটা আসতেছে, তাই না? এই জলধারা, তোমরা এই কথাটাও ক্লিয়ার, এই জলধারার সাবজেক্ট, স্ট্রিমস এর সাবজেক্ট কে বলো? সরি, স্ট্রিমস এর অ্যাডজেক্টিভ কে, আমি সাবজেক্ট বলতেছি, অ্যাডজেক্টিভ কে? সামনের ফ্রেজ শুধু। এই অংশটা, তাই না? তারপরে দাঁড়াও, শেষে চলে গেলাম। শেষে কি, বঙ্গোপসাগরে বিফোর স্পিলিং ইনটু দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে। তারপরে এনার্মাস ভলিউমস অফ সিল্ট, বিপুল পরিমাণে কি বলো, উর্বর পলিমাটি, ডিপোজিট, জমা করে। অর্থ কিন্তু মিলছে। ওকে, ডান। তারপরে পরের বাক্যটা বলো। The rich অ্যালুভিয়াম শব্দ alluvium অর্থ কি of বলো? অ্যালুভিয়াম শব্দ অর্থ কি বলো? অ্যালুভিয়াম অর্থ কি?
কেউ জানো না এমন কেউ আছে কিনা সেটা কও। কি স্যার এটা স্যার জানি আমি না। জানি না। না তারা জানো না, তারা চিন্তা করো। দিস রিসার্চ রিচ স্যার সলিউশন আমি অ্যালোভিয়াম, আমি জানি না, না জানার মধ্যে থাকো, না জানার মধ্যে থাকো প্লিজ, না জানার মধ্যে থাকো। আচ্ছা, জানি না, এটা ইয়ে করে রাখলাম, আর করে রাখলাম। দিস রিচ অ্যালোভিয়াম অফ রিভার্স, খেয়াল করো, নদীর এই শক্তিশালী সমৃদ্ধ অ্যালোভিয়াম এনরিচেস দ্য ল্যান্ড অ্যান্ড, ভূমিকে কি করে বলো, সমৃদ্ধ করে। নদীর, এখন আমারে তুমি বাংলায় বুঝে বলো আমারে, নদীর কি ভূমিকে সমৃদ্ধ করে? এটা ছোটবেলা দিয়ে আরো করে আসছি, বলো কি? পলি পলি উর্বর পলি। বুঝছো বিষয়টা? তাহলে স্যার নদীকে সমৃদ্ধ করে উর্বর করে। হ্যাঁ। এই ওই যে আমি তোমারে বলছি যে বাক্যের চাওয়া চাহিদা তুমি দিয়ে ওই শব্দটা বাদ দিয়ে যদি পড়ো, অনুমান করলে দেখবা যে বাকি অংশটা অনুবাদ করে দেখবা যে এটার একটা অর্থ পাই যাচ্ছ। আচ্ছা, এন্ড সাস্টেন্স টিমিং পপুলেশন। টিমিং পপুলেশন মানে কি বলো? 30 সেকেন্ড পুরো অর্থ বলো। স্যার এই টিমিংটা অত বর্ধিত জানি না। বৃদ্ধিরত। হ্যাঁ, করো না, ইয়ে করো, হ্যাঁ, করো, হ্যাঁ, আগে তারাও বলো, একদম বলো। বর্ধিত জন স্যার, নদীর এই শক্তিশালী পলি মাটি ভূমিকে সমৃদ্ধ করে এবং বিশাল জনসংখ্যাকে টিকিয়ে রাখে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, করে বলো, আরেকজন বলো। নদীর এই নদীর এই উর্বর পলিমাটি হুম, দেশ এবং এর বর্ধিত জনসংখ্যাকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, খেয়াল করে দেখো, তাহলে দুইটা শব্দের স্যার অর্থ আমি জানি না, বলি, খুব ভালো মনোযোগ দিয়ে শুনো আবার। স্যার আমি দুই শব্দের অর্থ আমাদের জানা নেই, প্লিজ খেয়াল করে দেখো, প্লিজ খেয়াল করো। এই টিমিং এর স্যার অর্থ জানা নাই, সে খেয়াল করে দেখো। তাহলে দিস রিচ, প্রথমটা হলো দ্য রিচ অ্যালোভিয়াম অফ দ্য রিভার্স। তাহলে আমার এই বাক্যের ভার্বকে বলো, এই বাক্যের ভার্ব হলো এনরিচেস। দুইটা ভার্ব আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্স। একটা হলো কি বলো, এনরিচ, আর একটা কি বলো, সাস্টেন্স সাস্টেইন। এনরিচ করে, আর একটা হলো সাস্টেইনস। এই হলো বিষয়। তাহলে এন্ড এর মধ্যে আমি গোলদাগ দিয়ে ফেললাম। তাহলে নদীগুলোর এই উর্বর পলিমাটি, তাহলে আমি দুইবার উর্বর লিখছি। নদীগুলোর এই কি বলো, নদী সমৃদ্ধ পলিমাটি, ওর কোনটাই উর্বর দেবো? এটা সমৃদ্ধ করে দিই, হ্যাঁ, কোনটা সমৃদ্ধ করবো? একটা হচ্ছে আমার রিচ, রিচটা কি সমৃদ্ধ পলিমাটি দেবো? হ্যাঁ, এটাই সমৃদ্ধ করবে নাকি বলো? জি স্যার। স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ, বলো। এই নদীগুলোর প্রবাহিত উর্বর পলি এই অঞ্চলে ভূমি সমৃদ্ধ করেছে এবং জনসংখ্যাকে বসবাস করতে সহায়তা করেছে। দাঁড়াও, আমাদের কি হতো? এই নদীগুলোর প্রবাহিত উর্বর পলি এই অঞ্চলে ভূমি সমৃদ্ধ করেছে, পাশাপাশি জনসংখ্যাকে বসবাস করতে সহায়তা করেছে। হ্যাঁ, তাও শিওর, 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 নিঃসন্দেহে আমি তোমার সাথে একমত। নদীগুলোর এই উর্বর পলিমাটি, আমি তো সমৃদ্ধ বানাটা লিখতে পারছি না ইয়ে দিয়ে, এটা তো ভয়েস দিতে লিখতে পারবো। সমৃদ্ধ দন্তস্ব, SOM দাঁড়াও, RRI SON RRI আই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে তো, হ্যাঁ, সমৃদ্ধ করে তোলা এবং আচ্ছা, এখন আমার বল টিমিং পপুলেশন। তোর টিমিং পপুলেশন অর্থ জানলাম না, এবং এই আমি বিশাল জনগোষ্ঠী বা ঘনবসতিপূর্ণ জনগোষ্ঠী আমি দিলাম না, এবং এই জনগোষ্ঠীকে, এই জনজীবনকে তোমার কি করে বলো, বাঁচতে সহায়তা করে। তুমি সর্বশেষ যে বলছিলাম, খেয়াল করো, প্রথমটা হলো আমার এলোভিয়ামের অর্থ আমি অনুমান করছি বাক্যের চাহিদা অনুযায়ী। আর দ্বিতীয়ত হলো সাস্টেইনস এ পপুলেশন, এবং একটি জনগোষ্ঠীকে টিকিয়ে রাখে।
তো তুমি এই একটি জনগোষ্ঠীকে যদি টিমিং এর অর্থ একটা বিশাল শব্দটা দাও, আমি যদি ঘনবসতি না দিয়ে যদি বিশাল জনগোষ্ঠীকে আমি যদি বিশাল দেই, কারণ জনগোষ্ঠী তো কম না, তাই না? অনুমান করে যদি বিশাল বলি তাহলে কি আমারটা অর্থ নষ্ট হয় কিনা? বলো, না এখানে স্যার। সেমিনার গুলো কঠিন। আমি বলতেছি যে বাঁচতে সহায়তা করে বা টিকিয়ে রাখে বিশাল ঘনবসতিত জনজীবন বা জনগোষ্ঠীকে। তো আমরা ওইগুলো বাদ দিয়ে যদি করি তাও তো স্যার হচ্ছে স্যার। তাও হচ্ছে। আমি যদি এভাবে করি স্যার, যে যে নদীগুলো জমিকে উর্বর করে এবং জনজীবনকে টিকিয়ে রাখে। জনগোষ্ঠীকে বা জনজীবনকে টিকিয়ে রাখে। এই আমার কথা ঠিক আছে তো? স্যার আমারটা বলবো? হ্যাঁ, তোমারটা ঠিক কি বলার হবে? নদীর জমাকৃত এই উর্বর পলিমাটি ভূমির উর্বরতা বৃদ্ধি করছে এবং সেই সাথে তার আশেপাশের মানুষদের টিকিয়ে রেখেছে। অ্যাবসলিউটলি, তুমি ঠিক আছো, সুন্দর হয়েছে। এই তোমরা কি যারা মানে বুদ্ধি দ্বারা পরিচালিত হও, আমি তোমারে বলে রাখি, এই অনুবাদ করার সময় তুমি যখন পড়বা দেখবা যে তোমার নষ্ট করে ফেলতেছে কি ট্রিবিউটারিজ, কাউন্টলেস ট্রিবিউটারিজ। দেখো, এগুলো কিন্তু আমাদের অজানা শব্দ। বিল্ডারিং ট্যাঙ্গেল। হ্যাঁ, এই যে বিওল, এগুলা কিন্তু মাথা নষ্ট করে ফেলবে, আমি শিওর। এটা তুমি বুঝবা না। কারণ কি করবেন, কিন্তু দিস রিভার্স টুগেদার উইথ দেয়ার কাউন্টলেস, কিন্তু নদীগুলা তার, এটা তো মানে এমনি বলে অসংখ্য শাখা প্রশাখার সমন্বিত এই নদীগুলো। চলে আসে না, বলো? জি স্যার, স্যার এটা হচ্ছে ওই ঘেরাটোপের মতো। হ্যাঁ হ্যাঁ, এটা এই কথাটা মাথায় রেখে আজকে যে কথা, অনেক শব্দ। প্লিজ খেয়াল করে দেখো, এখানে এইটা প্যাসেজের চাহিদাই তোমার অর্থ বলে দেবে যে কি হইতে পারে। ধরো এগুলো এগুলো আমার খুব কম জানার, হঠাৎ করে জিজ্ঞেস করলে পারবো না, এরকম এই জন্য ইয়ে দিয়ে রাখলাম। ওকে, ডান। হ্যাঁ, তারপর আর আছে লাস্ট। হ্যাঁ, তারপরে বলো। বলো তারপরে দ্য সেম রিভার্স, পড়ে শোনো একটু। The same rivers often change their courses and সাইডে উচ্চারণ জানি না, ইগল না ইংল- দ্য সেম রিভার্স often change their often change courses. their courses and engulf Engulf, many human, আচ্ছা engulf engulf, many engulf. engulf many human settlements located on their banks and cause untold miseries to the people during devastating floods. প্লিজ, এখানে তোমরা অনুবাদ করার আগে আমার দুই একজন বলো কোন শব্দের অর্থ জানো না। দুই একজন তোমার Sir, কারোর যে কোনো engulf engulf ইনগালফ engulf অর্থ জানো না? ওকে, engulf জানি না, ইনগালফ অর্থ জানলাম না। ওকে, আর কোনটা জানো না এমন কেউ আছে কিনা? না। ওকে, মোটামুটি এটা ছাড়া সব জানা আছে। তাহলে এটা অনুমিত অর্থ দাঁড় করে কি হইতে পারে? তাহলে প্রথমত আমরা এটা বুঝে নিলাম যে এখানে এন্ড আছে, যেহেতু এন্ড দ্বারা প্রথম অংশটা অনুবাদ করো আগে। এন্ড যেহেতু আছে, সে নদীর দিক এই পরিবর্তন করে, নদীগুলো প্রায়শই তাদের গতিপথ পরিবর্তন করে। দ্য সেম রিভার্স প্রায়শই দিক ওপেন চেঞ্জ দেয়ার কোর্সেস। তো এই দিক একই পরিবর্তন নদীগুলো প্রায় তাদের কোর্স পরিবর্তন করে। কোর্স হচ্ছে নদী কি? গতিপথ। তার গতিপথ গতিপথ পরিবর্তন করে। গতিপথ দিক নদীগুলো প্রায় তার গতিপথ গতিপথ কি করে বলো, পরিবর্তন করে। পরিবর্তন করে। আমি কি পরে এটা এনগালফের অর্থ লিখবো নাকি? না স্যার, তার স্যার ধ্বংস একটা বা ক্ষতি অনুমিত করে অর্থ এরকম দিতে লিখতে হবে। হবে। আচ্ছা, দাঁড়াও এন আরেকটা আছে তো, এন দিয়ে আরেকটা বাদ দিই। দাঁড়াও। এবং অন দেয়ার ব্যাংক, এবং নদীর তীরে লোকেটেড স্যার অবস্থিত। বাস্তুচ্যুত করে। দাঁড়াও, অবস্থিত হিউম্যান সেটেল, মানব বসতিকে, অনেক মানব বসতিকে ওরা মানে ইয়া করে, কি বলে তোমার, ধ্বংস করে। আপ্যায়ন করে, হতে পারে। ঘরহারা আপ্যায়ন করে। করে স্যার। ক্ষতিগ্রস্ত করে। বাস্তুচ্যুত গ্রাস করে, বাস্তুচ্যুত করে, তলিয়ে নেয়া। তলিয়ে নেয়, বাসিয়ে নেয়, বাস্তুচ্যুত করে, গ্রাস করে। এবং খেয়াল করো, যদি তা এখনো বোঝো নাই কি করে, এখনো বোঝো নাই যে এখনো বুঝিনি। হ্যাঁ, দেখুন, এবং নদীর তীরে অবস্থিত হিউম্যান সেটেলমেন্টকে তারা ভাত খাওয়ায়, মাছ খাওয়ায়, এরকম অর্থ নাকি
আরো কি হইতে পারে আমরা একটু পরের লাইনটা বললে বুঝবো। এন্ড কজ এবং ক্ষতিগ্রস্ত করে এবং কারণ হয়, তারা কজের অর্থ করবো না, কজ আর একটা ভাব, তাই না? তিনটা ভার্বের আন্ডারলাইন করলে কি, কজ, এরপরে ইনগালফ, এঙ্গাল আর একটা কি বলো, চেঞ্জ, চেঞ্জ তিনটা ভার্ব। হ্যাঁ এনগালফ আনটোল্ড মিজারিজ টু দ্য পিপল ডিউরিং ডিভাস্টেটিং ফ্লাড, যেমন বন্যার সময়, মানে ভয়াবহ বন্যার সময়, এরপরে জনগণকে, মানুষকে মানে বর্ণনাতীত অবর্ণনীয় আনন্দের কারণ। অবর্ণনীয় না দুর্দশা। না স্যার, দুঃখ দুর্দশা অবর্ণনীয় দুর্দশা। ওকে, তাহলে এই হলো বিষয় আর কি। সম্মুখীন করে বা ঘটায়। তবুও এই নদীগুলো প্রায় তাদের গতিপথ পরিবর্তন করে তীরবর্তী বহু জনবসতিকে গ্রাস করে ফেলে এবং ভয়াবহ বন্যার সময় মানুষের সীমাহীন কষ্টের কারণে বা মানুষকে সীমাহীন দুর্ভোগে ফেলে। ওকে, ডান হয়ে গেছে, সমস্যা নেই। তারপরে বলো পরের লাইন। The rivers, therefore, source of both sufferings to the people of Bangladesh. অতএব বাংলাদেশের মানুষের কাছে নদী কি? both the joy আছে। হ্যাঁ, অতএব বাংলাদেশের মানুষের কাছে নদীগুলো একদিকে যেমন আনন্দের উৎস, তেমন গুলো দুঃখেরও কারণ। এটা একটা অ্যানালিসিস। অথবা তাই বাংলাদেশের মানুষের জন্য নদীগুলো যেমন আশীর্বাদ তেমন অভিশাপও বটে। এটা কিন্তু হয়ে যায় অথবা, তাই না? বলো, এরকম বলবো যে আপনি যে বলতেছেন এরকম অনেক মন করা কথা বলতেছি, চলো এই মন করা কথার রহস্য কি? মানে আমরা যে একটা বিষয় 5-10 মিনিট শুধু আমরা একটা বিষয় সময় দেবো। আচ্ছা, রিট্রান্সলেশন, এই যে এই প্রথম চলে আসলো। বলো, শোনো, দুইটা বাক্যের মুখে মুখে প্রথম বাক্যের অর্থ বলো, তার আমি সমাধানটার সাথে রেখে। হ্যাঁ, Through the recent spate of bad news হ্যাঁ, about the Indian economy. পড়ো, হ্যাঁ, flying of what India can learn from Bangladesh's success, সেটা বলো, অর্থ কি? বাংলাদেশের সাফল্য বাংলাদেশের থেকে সফলতা থেকে ইন্ডিয়া ভারত কি শিখতে পারে, কি যা শিক্ষা নিতে শিখতে পারে? পারে। বাংলাদেশের সাফল্য থেকে ভারত যা শিখতে পারে। বাংলাদেশের ওকে, সাফল্য থেকে ভারতের যা শেখার আছে। হ্যাঁ, বাংলাদেশের সাফল্য থেকে ভারতের যা শেখার আছে। ভারতের যা শেখার, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, দেখি এটা তোমারটাই সুন্দর ঠিক আছে। হয়েছে। ওই দাঁড়াও, সলিউশনটা পাশে। বাংলাদেশ থেকে ওরে সাফল্য লিখে নেই ওরা, দেখো বাংলাদেশ থেকে ভারতের যা শেখার। খেয়াল করছো বিষয়টা? ওকে, তুমি ভয় পেও জি না। স্যার, মানে শব্দ ধরে ধরে বাক্য অনুবাদ করতে হবে না, হ্যাঁ, বোঝাতে পারলেই এত হবে। টেনশন নেওয়ার কারণ নেই। হ্যাঁ, মুখটা দিলেও মানে তোমার ভাবটা ক্লিয়ার করতে পারলে হয়েছে। চিন্তা করে অনুবাদ করো আগে। প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ, কোনটার অর্থ জানো নাকি আমারে বলো? প্লাউইং থ্রু দ্য রিসেন্ট স্প্রেড অফ ব্যাড নিউজ অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি। আই লার্ন প্লাউইং অর্থ জানো না? স্পেট ওকে, দাঁড়াও, স্পেট রিসেন্ট স্প্রেড অফ বিজনেস, আচ্ছা স্প্রেড বাদ দিলাম। Plowing through the recent spread of bad news about the Indian economy. Okay, I learned that Bangladesh is now the world's second largest exporter of apparel. Okay, তিনটে অ্যাপারেলটাও স্পেসিফিক বলতে পারবো না স্যার। বলতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়াও, প্রথমত হলো, এবার খেয়াল করো, এবার আমরা সাবজেক্টের পূর্ব অনুবাদটা শুরু হবে, হ্যাঁ বা না বলো। জি স্যার। আচ্ছা, তাহলে ভারতের অর্থনীতির ব্যাপারে দ্য রিসেন্ট ব্যাড নিউজ, তাহলে সাম্প্রতিক খারাপ সংবাদগুলো। হ্যাঁ, থ্রু দ্য রিসেন্ট ব্যাড নিউজ, হ্যাঁ, সাম্প্রতিক খারাপ সংবাদগুলোর মাধ্যমে। থ্রো, আরে পর্যালোচনা করা প্লাউ মানে হলো স্যার, লাঙ্গল ফলা, পর্যালোচনা পর্যালোচনা করা হ্যাঁ মানে লাঙ্গল ফলি আর কি, মানে চাষাবাদ করে বা লাঙ্গল ফলি হ্যাঁ মানে বিশ্লেষণ করে, এরকম হতে পারে। তাও যদি না জানো, ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক সংবাদ
সংবাদ সাম্প্রতিক সংবাদ শুই না, চিন্তা মানে সে এর মধ্যে সংবাদ, এরপর কি হইতে পারে, পর্যালোচনা করে, শুই না, বিশ্লেষণ করে এরকম কিছু দিতে পারে। বিশ্লেষণ আমি করে। আমি জানলাম, ওটা কি না বললে হচ্ছে স্যার? আমি জানি। তাই না? স্পেটার অর্থ ভারতের হচ্ছে না তুমি অর্থনৈতিক প্লাউইনের ব্যাপারে অর্থ খারাপ জানো না, সংবাদের মধ্যে তুমি যদি প্লাউইনও নাও জানো প্রদা, এই যে ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক খারাপ নিউজ গুলোর মাধ্যমে আমি জানতে পারলাম। হয়েছে? মাধ্যমের মধ্যে নাকি? বাংলাদেশ জি ইজ স্যার। নাও দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার অফ অ্যাপারেল। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ রপ্তানিকারক রপ্তানি দেশ। এবার বলো, বাংলাদেশ বিশ্বের রপ্তানিকারক দেশ। বাংলাদেশ হ্যাঁ, রপ্তানি কোনটা করে কও? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। চামড়া, চামড়া দ্বিতীয়। পোশাক, পোশাক শিল্প। পোশাক, এটা আমার বিবেকে বলতেছে পোশাক। যদি পাট আসলে জুট শব্দ জানতাম শিওর, জুটের আর অন্য কোনো সিনোনিম তেমন নাই। যেহেতু দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক, জাহাজ না, মৎস্য না, চিনি কোনটাই তো না, না, কইরে আসছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সে বহুত ভালোভাবে রচনা, তাই না? তাহলে পোশাক, হুম, জি, তাহলে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক, দেখো এক্সপোর্টার অফ অ্যাপারেল, দ্বিতীয় বৃহত্তম। বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এই হলো আমাদের অনুবাদ। খেয়াল করে দেখো, ভারতের অর্থনীতির ব্যাপারে তোমরা আগে বলো অনুবাদটা আমরা কোন জায়গা থেকে, আমার নিয়ম অনুযায়ী কোন জায়গা থেকে শুরু করার কথা? এইখান থেকে। ইয়েস অর নো? সাবজেক্ট। দেবা না? সাবজেক্ট আগে কমা দ্বারা যুক্ত ফ্রেজটা অ্যাজ ফার অ্যাজ আই নো লুসাফা গোস টু স্কুল, মনে আছে? জি স্যার। সাবজেক্ট এবং ফ্রেজটা, সাবজেক্টের আগে ফ্রেজ, আমরা ফ্রেজেরও আমরা শেষ থেকে অনুবাদ করবো। ওকে, দেখো তাহলে আমরা আমাদের অর্থ হলো ভারতের অর্থনীতির ব্যাপারে সাম্প্রতিক খারাপ সংবাদগুলোর মাধ্যমে, ধর আমি জানি না প্লাউইনের অর্থ, স্পেটের অর্থ জানি না, খারাপ সংবাদগুলোর মাধ্যমে, আর যদি যারা না খারাপ সংবাদগুলো বিশ্লেষণ করে, আমি জানলাম যে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। আমি কি ঠিক আছে? জি স্যার। আমরা ঠিক আছে? আচ্ছা দেখি, চলো ওরা কি করছে। বাংলাদেশের ভারতের অর্থনীতির ব্যাপারে অনুবাদ কি ওইখান থেকে করতেছে? আমরা যেখান থেকে শুরু চাইছিলাম, অ্যাবাউট দ্য ইন্ডিয়ান ইকোনমি, অনুবাদটা এখান থেকে শুরু করছে কিনা, হ্যাঁ বা না বলো? ইয়েস? জি স্যার। হ্যাঁ, এই যে ভারতের অর্থনীতির ব্যাপারে, ভারতের অর্থনীতির ব্যাপারে আবার আমার এখানে এই বাক্যের মধ্যে দেখাই দাও একের পর এক কোথায় আছে, যেসব দুঃসংবাদ আসছে, কামিং, ওই আসছে, সদের ইংরেজি কোথায় আছে? ভারতের অর্থনীতির ব্যাপারে একের পর এক যেসব দুঃসংবাদ আসছে, সেসব বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে কোথায় পাইছো? আচ্ছা, এরপরে আমি জানলাম, আমি কই গেল? বিশ্বের পোশাক রপ্তানিকারক দেশের তালিকায়, ইন দ্য লিস্ট, তালিকায় কই গেছে? বাংলাদেশ দ্বিতীয় স্থানে উঠে এসেছে কই পাইলাম? আমার বুঝে বলো। একের পর এক আছে। দেখো স্যার ওই আমাদের যে অনুবাদটা আমাদের তুমি চিন্তা করে দেখো, আমরা অনুবাদ করছিলাম, আমাদের অনুবাদটার ব্যাপারে আমি বলি ভারতের অর্থনীতির ব্যাপারে দুঃসংবাদগুলোর মাধ্যমে, ওই যে যেহেতু প্লাউইং এর অর্থ আমরা জানি না, আমাদের সাথে কিন্তু ওরা মিল রেখে অনুবাদ করছে। দেখো আমরা যে কারণ আমি তো ওদের মাধ্যমে শেখা, আমি তো তোমার নিয়ম বানাই শিখাইনি। প্রদীপ বর্ধন ভাই আমাদের ক্লাসে ছিল। ভারতের অর্থনীতির ব্যাপারে আমরা অনুবাদ করছিলাম প্রথম অংশটা, ভারতের অর্থনীতির ব্যাপারে সংবাদের মধ্যে দুঃসংবাদগুলো বিশ্লেষণ করে, মানে দুঃসংবাদগুলো শোনে, এটা তো মানে দুঃসংবাদগুলোর মাধ্যমে আমি জানলাম, তাই না? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী ওরা ওদেরটাও ঠিক আছে। তাহলে তবে ব্যবহার করছে ভারতের অর্থনীতি নিয়ে একের পর এক যেসব দুঃসংবাদ আসছে সে বিষয়ে খোঁজ খবর করতে গিয়ে জানলাম। আচ্ছা, এরপরে আমরা বলছি বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। অনুবাদ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদেরটাও ঠিক আছে। এরপর ওরা অনুবাদ করছে বিশ্বের পোশাক রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ এখন দ্বিতীয় স্থানে উঠে এসেছে। তাহলে বলো, ভাব ঠিক রেখা তুমি ইচ্ছা মতো সহায়ক শব্দ ব্যবহার করতে পারবা ওই ভাবটা আরো স্পষ্টভাবে প্রকাশের জন্য। আমি কি কথা বুঝতে পারছি? জি স্যার। এবং দেখো কোন শব্দ বাদও দিতে পারবা, সংযোজন সহ। মূল কথা হলো যে ওই ভাবটা যেন বিচ্যুত না হয়। আমি ক্লিয়ার?
ওকে, পরের পরের বাক্যটা। হুম, বলো। এটা হিন্দুস্তান টাইমস এর নিউজ। পরে শোনো, ইট সিমস দ্যাট, পড়ো না একটু। It seems that companies that are finding Chinese workers expensive are migrating to Bangladesh and Vietnam. ওকে, সাবজেক্ট কে ইট সিমস দ্যাট একটু পর্যন্ত গেল। কোম্পানি, এখানে তো কোনো শব্দের অর্থ জানো না এমনটা আমার জানা নেই, সবই জানো। কোম্পানিজ আর মাইগ্রেটিং, এটা হলো সাবজেক্ট ভার্ব। হ্যাঁ, বলো। কোম্পানির অ্যাডজেক্টিভ ক্লজ হলো দ্যাট আর ফাইন্ডিং চাইনিজ ওয়ার্কার এক্সপেন্সিভ। প্রিন্সিপাল ক্লজটা কেউ বলতে পারবা এখানে? Companies are migrating to Bangladesh Companies and are migrating to Bangladesh Vietnam. and Vietnam. কোম্পানিগুলো বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে মাইগ্রেট করছে। মাইগ্রেট মানে কি? ঝুঁকে যাচ্ছে। ঢুকে যাচ্ছে। ওকে, স্থানান্তরিত হচ্ছে। এখন কোম্পানি কোন কোম্পানি? সব দুনিয়া, সব কোম্পানি। কোম্পানি কারা? যারা চাইনিজ কর্মীদের Finding, হচ্ছে নিতে পারতেছে না। সন্ধান করছে, খুঁজছে। আচ্ছা, তাহলে যারা, তাহলে অর্থটা এখান থেকে অনুবাদ করলাম, যারা যারা চাইনিজ চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তাই না? তাহলে যে জি সকল স্যার। কোম্পানি, প্রথম বাক্যটা, যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তাই না? তারা Yes, sir. তারা বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে বা স্থানান্তরিত হচ্ছে। ইয়েস অর নো? জি স্যার। কি বললাম জি বলো? স্যার, ইট সিমস মানে কি বললাম? দেখা এটা যাচ্ছে। প্রতিমান হয়, মনে হচ্ছে। মনে হচ্ছে যে সকল কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, ব্যয়বহুল মনে করছে বা করে, তারা এখন বাংলাদেশ এবং ভিয়েতনামের দিকে ঝুঁকছে। আচ্ছা, ওমা, ইট সিমস অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। খেয়াল করে, আমরা প্রতীয়মান হচ্ছে মনে হচ্ছে, আর অবস্থা দৃষ্টে মনে হচ্ছে একটু আঙ্গুরের রস আছে কিনা এটা সেটা বলো। আরো শৈল্পিক হয়েছে স্যার। জি স্যার। এইটাই তো আমি এতদিন ধরে তোমার এই শিল্পটার জন্য আমি চেষ্টা করতেছি। যেসব কোম্পানি চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করা, কেউ এটা পাইছে কই? এগুলো তো নাই। পোশাক তৈরি করা আছে ইংরেজি এখানে? এখানে কি পোশাক তৈরি করা আছে? না সরাসরি স্যার। বলা নাই হ্যাঁ, স্যার, প্রিভিয়াস কনটেক্সট থেকে নিছে। বুঝতে সুবিধা করবে, মানে কি কিসে ব্যয়বহুল মনে করছে। হ্যাঁ, চীনা যেসব শ্রমিক মানে কোন শিল্পে, যেসব এটা পাঠক সুবিধা হবে। যেসব কোম্পানি তাহলে এখানে ধরো, যেসব কোম্পানি চীনা শ্রমিকদেরকে আমরা মনে করছি যেসব কোম্পানি চীনা শ্রমিকদেরকে ব্যয়বহুল মনে করছে, তাই না বলো? আর ওরা করছে যেসব কোম্পানি চীনা শ্রমিকদের দিয়ে পোশাক তৈরি করাকে বেশি খরচ সাপেক্ষ মনে করছে। ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, sir. তারা এখন বাংলাদেশ এবং ইয়ার দিকে ঝুঁকছে। এখন চীন ছেড়ে কোথায় আছে এখানে বলো? চীন ছেড়ে পাইছো বই? স্যার নাই স্যার, ওই সেন্টেন্স ওই রকম ভাবে দেওয়া স্পেসিফিক। কিন্তু ওনারা যখন এই অবস্থা দৃষ্টে শব্দটা যোগ করলো, এই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সকল কোম্পানির চীনা শ্রমিকদের দিয়ে এই অবস্থা দৃষ্টে পোশাক তৈরিকে, এবং তারা এখন চীন ছেড়ে বাংলাদেশ, এবং এখানে পরের বার চীন ছেড়ে বলার কারণে আরো সুন্দর হয়েছে কিনা? জি স্যার।
জি স্যার, তো তথ্যগুলো আমরা একদমই যে স্পষ্ট হয়েছে। স্যার পাঠক এই পড়ে আরাম পাবে এরকম আর কি, মানে মনে হবে যে এইটাই আচ্ছা হলো ঠিক আছে বিষয়, বুঝলাম এটাই কিছু, হলো বিষয়, সেকেন্ড বার এটাই পড়তে বিষয়। হবে না। হ্যাঁ, হ্যাঁ। পরের বাক্যটা একবার একটু পড়ে নাও, তারপরে আমি দিয়ে দেবো, সময় শেষ। পরের বাক্যটা পড়ো, এই বাক্যের অর্থ মাথা মতো বেড়ে গেলে পড়া দেখি, পড়ো। স্যার, দেখতে পাচ্ছি না। তার কার্সরের জন্য ঢেকে গেছে। এ, পাইছো? এই বাক্যটা পড়ে আমার বুঝাও, এবার হইলো খেলা হবে, এটার মধ্যে একটু ঝামেলা আছে। এটা আমার মাথা নষ্ট হয়েছে, দেখি তোমাদের মাথা নষ্ট হচ্ছে। দেখেন, আমি একটু চাপে নিয়ে আসতেছি, কোন থেকে করছেন কি? করছো, অনুভব করছো? জি স্যার, হ্যাঁ, উৎপাদন খরচ কমাতে গিয়ে দক্ষ শ্রমিক সংকটে মানে পড়েছে বা ভুগছে। আচ্ছা। এরপরে বলো, ওয়ান্স এগেইন, ইন্ডিয়া ইজ মিসিং আউট লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ ইন সার্চ ফর চিপার, ইন্ডিয়া ইজ মিসিং লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ ইন সার্চ ফর চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট। কি করছে এটা অর্থ? আর আবার দেখা যাচ্ছে যে ভারত তৈরি পোশাক রপ্তানিতে শ্রম খাতে অনেকটাই পিছিয়ে আছে বা অনেকটাই পিছনে পড়ে আছে। মানে ইন দ্য সার্চ ফর চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট, মানে ওয়ান্স এগেইন, আবার না, ওয়ান্স এগেইন হচ্ছে কি করছে বলো, আবার। দিকে বা আবার, আরো আবার একবার। দিলাম, আবার আবার। আবার ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ মিসিং এর অর্থ তো করবো না, শেষে পেলাম ইন দ্য সার্চ ফর, কি বলো, চিপার, চিপার চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, অস্বল্প অল্প মূল্যের প্রক্রিয়াকরণ খরচ। উৎপাদন খরচ, স্বল্প তৈরি উৎপাদন পোশাক খরচ কমাতে গিয়ে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে কি? উৎপাদন উৎপাদন খরচ, খরচ উৎপাদন খরচ। উৎপাদন সস্তা, খরচ। সস্তা উৎপাদন খরচের সন্ধানে, সন্ধানে, হ্যাঁ। সন্ধানে, তাই না? হুম, আহ, দক্ষ উম, এরপরে কি বলো, শ্রমিক লেবার, ভিত্তিক মানে শিল্প, শ্রম নির্ভর শিল্প, শিল্পগুলো। আর শিল্প মিস থেকে করছে, বিচ্যুত হচ্ছে। বিচ্যুত হচ্ছে, এরকম অর্থ হয়েছে, তাই না? দেখো তো জি স্যার, শান্তি মতো কোনো অর্থ বের করতে পারছো কিনা? হারাচ্ছে। হারাচ্ছে, দক্ষ শ্রমিক হারাচ্ছে। দক্ষ শ্রমিক হারাচ্ছে না, দিচ্ছে বলতে হবে। মিসিং, মানে মিসিং মানে মিস করছে, মানে এটা হারাচ্ছে, এই সুন্দর অর্থ হয়। আচ্ছা, তাহলে আমি বলি, তাহলে আবার ইন্ডিয়া, ভারত
কি সস্তায় কিনা সস্তায় উৎপাদন খরচের আশায় সন্ধানে সন্ধান। সন্ধানে এরপরে কি বলো, লেবার ইন্টেন্সিভ শ্রম নির্ভর শিল্প হারাচ্ছে, শিল্প কারখানা শিল্প কারখানা না, হারাচ্ছে, এই তো শিল্প কারখানা হারাচ্ছে। হ্যাঁ ওকে, তাহলে দেখো এবার শ্রম বান্ধব এবার আসো 1 সেকেন্ড অর্থ কি করছে আমার এর মধ্যে আবার, দিয়ে আরো একবার দেখা যাচ্ছে। ঠিক আছে, গুড, খেয়াল করে দেখো এই আমরা এই যে শেষে কি ইয়ে ছিল কি বলো, ওই যে চিপার ম্যানুফ্যাকচারিং কস্ট, স্বল্প খরচে পণ্য উৎপাদন পণ্য খাতে, উৎপাদন খাতে হ্যাঁ, শ্রমভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় ভারত ভারত অনেকটাই অনেকটাই পিছিয়ে আছে। আমি এটার কোনো আর তুমি বাক্য কই অর্থ কই, এই দেখো এখানে কি ইয়ার অর্থ আছে, ইন দ্য সার্চ, মানে অনেক ব্যবধান আছে। ইন দ্য স্যার সার্চ ফর অনেক আছে। ব্যবধান স্যার এটা। স্যার আমার তো মনে হচ্ছে যে আমি যা বুঝলাম ওইটার মিনিং পুরো উল্টাই দিল স্যার। মানে তুমি আমি বলে রাখি, ওরা এটা একটা ভাব অনুবাদ করে দিচ্ছে, প্লিজ খেয়াল করে দেখো মিসিং এর অর্থ কি করছে। কি করবো স্যার? এরপরে ইন দ্য সার্চ ফর, আমি তোমার বুঝছি কিনা এটা নিয়ে আমার ব্যাপক সময় নষ্ট হয়েছে, কিন্তু আমি এটা সুস্থ একটা অনুবাদ তৈরি করতে পারি নাই। কিন্তু ওদেরটা পড়া আমি একটু নিজের দেখো হতাশ ফিল করছি যে এর মধ্যে আবার দেখা যাচ্ছে এই কথাগুলো ঠিক আছে। স্যার স্বল্প এই যে এই খরচে পণ্য উৎপাদন খাতে শ্রম শিল্প প্রতিষ্ঠা, এই প্রতিষ্ঠা শব্দটা আছে এখানে। ভারত অনেকটা পিছিয়ে আছে, মিসিং এর হচ্ছে যে পিছিয়ে থাকা, এটা অনেক সময় লাগবে ভাই, এগুলা এভাবে তুমি আরো প্রফেশনাল সত্যি চিন্তা করছো বিষয়টা। এই যে এই অংশটুকু একদম মানে এই যে শ্রমভিত্তিক শিল্প প্রতিষ্ঠায় মানে হম এটাই হম মনে হম হচ্ছে পুরো লাইনটা একদম বদলাই ফেলছে। পুরা ইয়াটা চিন্তা এই করে তিনটা ফেলছো। শব্দ ওয়ান হ্যাঁ ওয়ান ঠিক আছে, সেকেন্ডের অর্থ পক্ষান্তর কি করবেন। পিছিয়ে আছে। ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে রিট্রান্সলেশন প্লাস সামারি হবে। হ্যাঁ, ওকে, মিস করো না, এগুলোতে তোমার চিন্তাটা ওয়ান বাড়বে। সেকেন্ডের অর্থ পক্ষান্তর করা যায় না? পক্ষান্তরে 1 সেকেন্ডের অর্থ এর মধ্যে যে আরো একবার দেখা যাচ্ছে অর্থ। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ বলে দাও। ওই দেখো কি বসা আছে, কোন থেকে ওইটা বলতেছে ওয়াও, জানালে বাইরে দিয়ে তাকাইছে না, জীবনে প্রথম ওয়াও, দেখছে তো ঘটনা। ওয়াও, আর এরকম আমরাও কথা তোমাকে বলো দেখে কি ভুলে বলতেছি যাওয়ার স্যার ওয়াও করবেন। কি বলো ওয়াও। ও, জাস্তি দিন হচ্ছে কিনা বলো, জাস্তি দিন, মানে ওই যে রুসাফা আছে না, দুষ্টামি করে বলে আর কি, হ্যাঁ জাস্ট কিডিং। তো ও তারও জাস্ট কিডিং। হ্যাঁ জাস্তি দিন, এই দিয়ে এটা শিখছে মোটামুটি। ওকে, হ্যাঁ, স্যার আল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত স্যার এরকম একটা অনুবাদ প্রতিদিন দিলে একটু উপকার হইতো স্যার। অত এটা মানে এগুলো তো সাময়িক রেগুলার দেখবেন তোমার বোধ আসলে বলো ভিতরে একটা মানে আলো পাইতেছো কিনা, যে মনে হয় যে স্যার এক্সামে স্যার আল্লাহ এরকম পরীক্ষাটা গুলো আসছে পিছায় স্যার, কি দেন, করবো আমরা স্যার? একটু প্র্যাকটিস করি। স্যার এরকম ভাবানুবাদ করতে গেলে দেখা যাচ্ছে যে অনেকগুলো ওয়ার্ড আনতেছি বা কিছু বাদ দিতেছি, সেই ক্ষেত্রে কি স্যার পরীক্ষায় কোনো এফেক্ট পড়বে, মানে যে খাতা দেখবে যদি একটু এদিক আমি সেদিক বললাম হয়? এটাই সুন্দর, এটা জন্য প্রথম আলো দেখিলাম। প্রথম আলো তো ওরা মানে প্রতিশ্রুতিবদ্ধ না, তুমি চাইলে তো নিজের মতামত দিতে পারবে না অনুবাদের ক্ষেত্রে, জানো তো, ভাবটা ক্লিয়ার করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, ওয়ালাইকুম আসসালাম।